আমন্ত্রণ সবাইকে আরটিভির প্রতি মঙ্গলবারের বিশেষ আয়োজন গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সেলিম আমরাও খান। দর্শক, কারচুপি, জাল ভোট কেন্দ্র দখল সহ নানা অভিযোগ তুলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বর্জন করেছে বিএনপি সহ কয়েকটি দল। বিএনপি শপথ অনুষ্ঠানে বর্জন করেছে, সংসদে না যাবার ঘোষণাও দিয়েছে দলটি। ঘোষণা দিয়ে বর্জন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও উপজেলা নির্বাচন। এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে বর্জন করেছিল দলটি। কিন্তু এই বর্জনের মধ্যে দিয়ে কী অর্জন করতে চায় বিএনপি, এই প্রশ্নকে সামনে রেখেই দর্শক আজ আমাদের আলোচনার বিষয় বর্জনে অর্জন কী। আলোচনা করবেন আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য অধ্যাপক ডক্টর হাবিবে মিল্লাত মুন্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মসলিউদ্দিন আহমেদ। এছাড়া আমাদের অন্য স্টুডিওতে আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ বাদল, দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার স্পেশাল করেসপন্ডেন্ট দীপক আচার্য, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বিতার্কিক মাহজুমুল বাশার এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট জান্নাতুল ফেরদাউস। দর্শক, প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছি মূল আলোচনা বিষয় বর্জনে অর্জন কী। প্রথমেই যাব ডক্টর হাবিব মোল্লা। আপনি বলুন যে 30শে ডিসেম্বর শেষ হলো একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সেই ঘটনা প্রবাহ আমরা সকলেই জানি কী ঘটেছে, এবং নির্বাচন পরবর্তী পর্যায়ে উত্তর যে রাজনীতি সেটি আমরা জানি যে বিএনপির কী প্রতিক্রিয়া আছে, এবং তার পরপর ঘোষণা দেওয়া হয়েছে উপজেলা নির্বাচন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন ঘোষণা দেওয়া হয়েছে, এবং বিএনপি একটি পর্যায়ে এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। এ প্রসঙ্গে আপনার কি বক্তব্য আছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদেরও। বিএনপি কখনো কখনো নির্বাচন বর্জনের ঘোষণা দেয়, কখনো কখনো প্রতিহত করার চেষ্টা করে। আপনি একটু আগে যে বললেন যে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে, আসলে বর্জন করেনি তো। তারা প্রথমে বর্জন করার ঘোষণা দিয়ে বলেছে নির্বাচন প্রতিহত করা হবে এবং নির্বাচন করতে দেওয়া হবে না, এবং এটা করতে না দিয়ে কিভাবে মানুষ পুড়িয়ে মারা, দেশের অর্থনীতিকে ক্ষতি করা, কিভাবে দেশে অগ্নিসন্ত্রাস সৃষ্টি করা, তারা করেছিল অনেক কিছুই করে, ফলাফল শূন্য। এবং তাদের প্রতি মানুষের যে একটা অনীহা, মানুষের যে একটা অভিশাপ, সেটা থেকে তারা এখনও বেরিয়ে আসতে পারেনি। এই মানুষকে পুড়িয়ে মারার জন্য, মানুষের এই অভিশাপের জন্যই তারা হয়তো 2000 পরবর্তীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হলো। তাদের নেতৃত্বের দুর্বলতা, সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে না নেয়া, যোগ্য প্রার্থীকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া, নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করা ইত্যাদি বিভিন্ন কারণে এবং সংগঠনকে না গোছানোর জন্য তারা নির্বাচনের সুবিধা করতে পারেনি। জনগণের সাথে সম্পৃক্ত না থাকার কারণে তাদের এই বিপর্যয়টি ঘটেছে। আর যখন তারা দেখেছে জাতীয় সংসদ নির্বাচনে এই বিপর্যয়টি ঘটেছে, তখন তারা বিভিন্নভাবে বর্জন করে তারা লোকজনকে দেখানোর চেষ্টা করছে আমরা অংশগ্রহণই করি নেই, আমরা জিতবো কীভাবে। অংশগ্রহণ করলেও হয়তো ফলাফল একই হতো, তার প্রমাণ বিগত নির্বাচনগুলো। এর কারণ হচ্ছে কয়েকটি। একটি হচ্ছে এই বিগত 10টি বা 10টি বছরের বেশি সারা বাংলাদেশের উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের শত্রুরাও সেটা অস্বীকার করতে পারে না। মানুষের জীবনযাত্রার পরিবর্তন হয়েছে, মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে, মানুষ সুখে শান্তিতে আছে। এজন্যই মানুষ আওয়ামী লীগকে বেছে নিয়েছে, মুক্তিযুদ্ধের শক্তিকে বেছে নিয়েছে। যে নির্বাচনে, বিশেষ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রত্যেকটি দল এবং অনিবন্ধিত অনেকগুলো দল নিবন্ধিত দলের সাথে যোগ সাজস করে তারা একসাথে মিলে নির্বাচনে অংশগ্রহণ করেছে, নিবন্ধিত দলের মার্কা ব্যবহার করেছে। যেমন জামাতে ইসলাম 22 জনের মতো তারা কিন্তু ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত করেছে। বিএনপির একটা দৃঢ় বিশ্বাস ছিল যে জামাতের হয়তো সমর্থক গোষ্ঠী যে ভোটগুলো রয়েছে তারা হয়তো শেষ পর্যন্ত বিএনপির পক্ষে গেলে হয়তো বিএনপির কিছু সংখ্যক ক্যান্ডিডেট জিতে আসলেও আসতে পারে। তারা অন্যের ঘাড়ে ভর করেছিল, এবং ভর করেছিল তারা নিজের নেতা বাদ দিয়ে ভাড়া করা বিভিন্ন দলের কিছু নেতা এনে তারা দলকে
তাদের উপর দায়িত্ব দিয়ে দলকে সাজানোর চেষ্টা করা হয়েছে। ঐক্যফ্রন্টের কথা বলতে চেয়েছি আমি ঐক্যফ্রন্টের কথা বলছি। বাংলাদেশের জনগণ বুঝেছে যে আমি কোন হাবিব মিল্লাত একটি প্রসঙ্গ, সেটা হচ্ছে যে আপনি যিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি অংশগ্রহণ নির্বাচন অতি জরুরি, যেটা আপনারা বলেছেন যে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, কিন্তু তৃণমূল পর্যায়ে যে নির্বাচন গণতন্ত্রের ভিত্তি হিসেবে যেটি বিবেচিত হয়, সেখানে বিএনপির যে বর্জন একটি বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে, সেক্ষেত্রে সেই বিষয়টিকে আপনি কীভাবে দেখেন, সংক্ষেপে বলতে হবে আপনাকে। তারা তো আসলে বর্জন করেনি একাদশ জাতীয় সংসদ নির্বাচন। যে আমি বলতে চাইছি যে উপনির্বাচন বর্জনের যে ঘোষণা তারা দিয়েছে, প্রত্যেকটি পার্টির সিদ্ধান্ত নেবার ক্ষমতা গণতান্ত্রিক দেশে আছে। কোন দল যদি সিদ্ধান্ত নেয় আমরা নির্বাচন করব না, অন্য কোন দলের কোন দায় দায়িত্ব নেই। গণতন্ত্রের জন্য কতটুকু স্বাস্থ্যসম্মত সেটা তো তাদেরকে তৌমুর ফারুক ভাইয়ের জিজ্ঞেস করবেন। হিসেবে বলুন, সেটি চিকিৎসক হিসেবে না, স্বাস্থ্যসম্মত হতে পারে, গণতান্ত্রিক স্বাস্থ্যসম্মত কথা বলতে চেয়েছি। আচ্ছা, গণতান্ত্রিক স্বাস্থ্যসম্মত সেটা যারা রোগ পুষে রাখছে, যারা ক্যান্সারকে বাংলাদেশের মধ্যে সংক্রমিত করতে চাচ্ছে, যারা ক্যান্সার দিয়ে দেশকে অগণতান্ত্রিক পন্থায় পিছন দিয়ে ক্ষমতায় এসে পিছন দিয়ে শরীরের মধ্যে ঢুকে মেইন ব্রেইন হার্টকে ধ্বংস করতে চাচ্ছে, সেটা তাদের কাছে জিজ্ঞেস করুন। আমরা আওয়ামী লীগ একটি কথা বলতে পারি, জীবনে কোনোদিন নির্বাচন ছাড়া ক্ষমতায় যাই নাই। অন্য কোনো বাংলাদেশের দল দাবি করতে পারবে না যারা ক্ষমতায় গেছে যে তারা প্রত্যেকবার নির্বাচন করে ক্ষমতায় আসছে। একমাত্র আমরা দাবি করতে পারি নির্বাচনের ভিতর দিয়ে গেছে। আমি আবারও আসবো আপনার কাছে। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আপনার বক্তব্য কি আছে? আপনাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ আছে এবং সর্বশেষ আপনারা মামলা করেছেন, ট্রাইব্যুনাল মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন, যেটি আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডন থেকে যেটি বলেছেন। কিন্তু উপনির্বাচন বর্জনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটায় আপনারা কি অর্জন করবেন, কিংবা এর সিদ্ধান্তটা কেন হলো, যেহেতু উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন অংশ নিচ্ছেন না, এবং এর ভিতরে কি অর্জন করতে যাচ্ছেন আপনারা? যেহেতু নির্বাচন নিয়ে কথা হচ্ছে, সেহেতু এই কেন এই অবস্থার সৃষ্টি হলো, কেন আমরা যাচ্ছি না বা কেনই গেলাম, এটা একটু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন, এবং আপনি সম্ভবত সেটাই শুনতেছেন। সম্মানিত এমপি মহোদয় যে কথাটা বলছেন যে আমরা দশম জাতীয় নির্বাচনকে প্রতিহত করার ঘোষণা দিছি, দিস ইজ ফ্যাক্ট, এবং এটা প্রতিহত হয়েছে। কীভাবে প্রতিহত হয়েছে? 300 সিটের মধ্যে 154টা সিটে ক্যান্ডিডেট ছিল না। বিএনপিকে ইলেকশন করে নাই। ক্যান্ডিডেট ছিল না কি? আপনাদের দলীয় ক্যান্ডিডেট ছিল না? আমাদের দলীয় ক্যান্ডিডেট ছিল না, অন্য দলেরও ক্যান্ডিডেট ছিল। প্রতিহত করতে পেরেছেন কি আপনারা শেষ পর্যন্ত? প্রতিহতটা এইভাবে হয়েছে, না আওয়ামী লীগের দলীয় ক্যান্ডিডেট তো ছিল। আমি বলি আওয়ামী লীগ তো আওয়ামী লীগের একজন ছিল আনকন্টেস্টেড, তা তো হবে একজন প্রার্থীও ভোটার দেখে নাই, ভোটাররাও প্রার্থী দেখে নাই 154টা সিটে। এটাকে নির্বাচন বলে না। আন্ডার আর্টিকেল 65 সাবসেকশন 1 and B, A and B সংবিধানে যেটা বলা আছে যে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে এই জাতীয় সংসদের সম্মানিত সদস্যগণ নির্বাচিত হবেন। সেখানে মেজরিটি সিট, সেখানে প্রার্থী ভোটার দেখে নেয়, ভোটারও প্রার্থী দেখায়নি, সেখানে ব্যালট বাক্সেই যায়নি। সেই হিসাবে বোঝা যায় যে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া যে ভোটকে প্রতিহত করার জন্য, ভোটকে বয়কট করার জন্য যা ডাক দিয়েছিলেন, সেখানে দেশের মেজরিটি মানুষ সেটা মেনে নিছে। কোনো রাজনৈতিক দল, ইভেন কিনো বাম দল বা অন্য কোনো দল সেখানে পার্টিসিপেট করে নাই। এই হলো দশমের ব্যাপার। কেন পার্টিসিপেট করলো না? সেটা হলো যে সর্বদলীয় সর্বভাবে একটা আন্দোলনের, যেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন আজকের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ছিলেন। সেই আন্দোলনটা কি? যে এই দেশের নির্বাচনটা হতে হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তিনি ক্ষমতায় আইসা এই যেদিনকা এই ক্লসটা বাতিল করে দিলেন সংসদ থেকে, এই সংবিধান থেকে, সেদিন থেকেই বিএনপি বলে আসতেছে আমরা নির্বাচনে যাব না আনটিল আনলেস দেয়ার ইজ ইলেকশন আন্ডার এই তত্ত্বাবধায়ক সরকার। বিএনপি এই জন্য যায়নি। এইবার বিএনপি কেন? বিএনপি কি সফল হয়েছে? আপনারা আন্দোলন করেছেন 14 সালে, ক্ষমতা যাওয়াটা বড় কথা না, জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করাটা বড় কথা। কিন্তু পেরেছেন কি সেই? আপনারা, আমি আসতেছি। 11তম নির্বাচন যে জাতীয় সংসদ গেল 30শে ডিসেম্বর, এই নির্বাচনে বিএনপি যাওয়াতে দুইটা জিনিস বিএনপির অর্জন হল, মানুষ জানতে পারলো। একটা হলো যে এই নির্বাচনে যেভাবে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, নির্বাচনে অংশগ্রহণ, সব দল অংশগ্রহণ হয়েছে, কাগজে কলমে সব ঠিক আছে, কিন্তু ভোটার অংশগ্রহণ করতে পারেনি। কারণ যেভাবে গাইবি মামলা দেওয়া হয়েছে, আপনি পত্রিকায় দেখছেন যে ভিক্ষুক ভিক্ষা করে সে ওই মামলার মধ্যে আসামি, আরেক লোক
বলছে যে আমি তো এইসব মামলার কিছু জানি না, এই 5 মণ ধান বেচা টাকা আইসি এই মামলা জামিন হওয়ার জন্য। আপনি হাইকোর্টের বাড়িতে দিয়ে হাঁটতে পারবেন না, এত গাইবি মামলার আসামি। তো এই অবস্থায় জনগণ দেখলো যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব না, কারণ এই দেশের নির্বাচনটা করে প্রশাসন, পুলিশ, তাদের হাতে হলে সর্বময় ক্ষমতা, তারা যেদিকে হিলে সেদিকেই নির্বাচনটা। এবং দেশের অবস্থা এরকম হয়েছে যে ক্ষমতাটা যার কাছে থাকে প্রশাসন তারই প্রভুভক্ত থাকে, এটা ব্রিটিশ আমলের থেকেই। এবং আমাদের দেশে 2 বার দেশটা স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু ঔপনিবেশিক যে আমলাতন্ত্র সেটাতে কিন্তু আমাদের দেশের যে বর্তমান আমলাতন্ত্র সেটা কিন্তু সরে আসতে পারে নাই। ওবিডিয়েন্স টু দ্য যে অথরিটি, যে অথরিটি থাকে, রাইট অর রং সেখানে বিবেচনার কথা এই আমাদের দেশে আমলাতন্ত্র সম্ভব না। আরেকটা বিষয় হলো যে যেসব প্রতিষ্ঠানগুলি সাংবিধানিকভাবে এটাকে কি বলে স্বাধীন, সেই প্রতিষ্ঠানগুলিও কিন্তু স্বাধীনভাবে তারা কাজ করে না, তাদের বিবেককে অ্যাপ্লাই করে না। এটা নির্বাচন কমিশনই দেখেন, নির্বাচন কমিশনের কিন্তু তমিনুল খন্দকার, আপনারা যে অভিযোগগুলো তুলেছেন কিন্তু জনগণের ভিতরে আপনাদের সেই সাড়া কতটুকু ছিল? আমি প্রসঙ্গে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে ঐক্য ফ্রন্টের অন্যতম নেতা আসম আব্দুর রব বলেছেন 16 কোটি মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, অথচ কেউ প্রতিবাদ করলো না। এটা কি রাজনৈতিক দলের কিংবা রাজনৈতিক নেতারই একার দায়িত্ব? অর্থাৎ এখানে জনগণকে কেন আপনারা সম্পৃক্ত করতে পারলেন না, কিংবা কেন প্রতিবাদ মুখর একটি ঝঞ্ঝা বিক্ষুব্ধ অবস্থা সৃষ্টি করতে পারলেন না? তাহলে জনগণ কি আপনাদের সঙ্গে কি আছে? আছে কি নেই আপনি বলুন। না, জনগণ অবশ্যই আছে। জনগণ বিএনপির অন্তরে আছে, প্লাস অন্তরে আছে। কথাটা শেষ করতে দেন। নতুবা সরকারি দল, সরকারের দলের সম্মানিত সাধারণ সম্পাদক এবং অন্যান্য মন্ত্রীরা বিএনপিকে নিয়ে এত গবেষণা করবে কেন? বিএনপি নিশ্চয়ই এদেশে একটা ফ্যাক্টর, বিএনপি জনগণের কথাটা বলে। এখন ধরেন যারা বলে বিরোধী দল, প্রতিফলনটা কোথায়? প্রতিফলন দেখাইতেছে আপনাকে। যারা বিরোধী দল বলে, আপনারা তো সবাই স্বীকার করবেন যে একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের রাষ্ট্রের ক্যারেক্টার কি, ন্যাচারাল ক্যারেক্টার কি, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সেখানে আর্টিকেলের 7 ধারায় বলা আছে যে এই দেশের মালিক হইলে জনগণ, কিন্তু প্রকৃতপক্ষে এই দেশের মালিক হইলে আমলারা, যাদের আইনটাকে কোথাও ডাইনভাবে ব্যবহার করে, কোথাওভাবে লেফট হ্যান্ড হিসাবে ব্যবহার করে। আজকে আইনকে ব্যবহার করে বিএনপিকে যেভাবে স্টিম রোল চালানো হচ্ছে বিএনপির উপর, এবং আমাদের দেশে এখন একটা প্রবাদ বাক্য হয়ে গেছে যে বিরোধী দল থাকলে যেমন এটা তার উপর স্টিম রোল চলবেই। আপনি ব্রিটেনে দেখেন, ব্রিটেনে কিন্তু আমি সংক্ষেপ করতে চাই যে এই যে বর্জনের কথা বলছেন, আপনারা সংসদে যাবেন না, শপথ গ্রহণ করবেন না, উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন অংশগ্রহণ করবেন না, উপজেলায় অংশ নিচ্ছেন না, তাহলে বিষয়টি কি আপনি সংক্ষেপে বলেন? আমি সংক্ষেপে বলতে চাই, বেশ কয়েকটি বক্তব্য, নির্বাচন হইলে আমরা অংশগ্রহণ করতে চাই, কিন্তু এখন তো নির্বাচন হচ্ছে না। ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে, তমিনুল খন্দকার। এই ব্যাখ্যাটি আপনার কাছ থেকে আমি নেব পরে। আবার সাইফুল হক, আপনি বলেন যে বাম মোর্চার অন্যতম নেতা আপনি, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং আপনারা উপজেলা নির্বাচনে অংশ নেবেন কিনা বিপরীতে আপনাদের সংশয় আছে, এবং অন্যদিকে যে সংলাপের আহ্বান প্রধানমন্ত্রী, অর্থাৎ যে শুভেচ্ছা বিনিময়ের আহ্বান প্রধানমন্ত্রী নিমন্ত্রণ দিয়েছিলেন, সেখানেও আপনারা জানি, যদি আপনারা বিভিন্ন সময় বলে থাকেন যে সংলাপ গণতন্ত্রের অন্যতম একটি প্রপঞ্চক বা ফেনোমেনা, সেই জায়গা থেকে কেন আপনারা সরে আসছেন, এবং উপজেলা নির্বাচনে আপনাদের কি ভাবনা আছে? সংক্ষেপে বলতে হবে আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা বিশেষ করে 30শে ডিসেম্বরের যে আমাদের ইতিহাসের যে নজিরবিহীন যে ভোট জালিয়াতি, নজিরবিহীন যে ভোট ডাকাতির মধ্য দিয়ে যে সংসদ গঠিত হয়েছে, যেই নির্বাচন এবং নির্বাচনের ফলাফলকে আমরা প্রত্যাখ্যান করেছি, সেটা আপনি জানেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা আমাদের বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে। এবং এরপরে যেটা আপনি বলছিলেন যে ঢাকা উত্তর সিটি নির্বাচন বা উপজেলা নির্বাচন, সেটাও আমরা আমাদের পার্টি এবং বাম গণতান্ত্রিক জোট থেকে সেই নির্বাচনটাকেও ইতিমধ্যে আমরা প্রত্যাখ্যানের এবং বর্জনের আমরা ঘোষণা দিয়েছি। আমরা যেটা খুব স্পষ্ট করে মনে করি, এবং জনগণের একটা বড় অংশের যেটা খুব গভীর উপলব্ধি, বর্তমান নির্বাচন কমিশন এবং এই নির্বাচনী ব্যবস্থার উপরে মানুষের ন্যূনতম কোনো বিশ্বাসযোগ্যতার বিষয়টা আর নেই। বিশেষ করে আপনি জানেন যে 30 তারিখের 14 সালের 5ই জানুয়ারির পরে যে মানুষ ভোটাধিকার বঞ্চিত হয়েছিল, সে মানুষের এবার একটা আকাঙ্ক্ষা ছিল মানুষ ভোট কেন্দ্রে যাবে, অবাধে
মানুষ তার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারবে, সে মানুষ কিভাবে আরও একবার 30 তারিখের নির্বাচন কিভাবে 29 তারিখ রাত্রে হয়ে গেল এখন, এবং কিভাবে পুরো 30 তারিখে রাষ্ট্র প্রশাসন এবং যেটা দেখবেন মহাজোটের শরিক বাংলাদেশ জাসদ পর্যন্ত এখন এই জালিয়াতির সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদেরকে পর্যন্ত তারা এখন বিচারের তারা এখন দাবি জানাচ্ছেন বাংলাদেশ জাসদের পক্ষ থেকে। নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, থলের বিড়ালগুলো কিন্তু বেরিয়ে আসছে, তথ্যগুলো কিন্তু বেরিয়ে আসছে। ফলে এবং এরকম একটা জায়গা থেকে যে নির্বাচন তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তার মর্যাদা তার দায়িত্বকে ভুলণ্ঠিত করেছে, বিশেষ করে নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের যে সবই ঠিক আছে, আপনাদের বক্তব্যগুলো ঠিক আছে, কিন্তু আমি একটু জায়গায় আছে, আমরা অন্য বক্তা আমাদের আছে সাইফুল ভাই, একটু জানি যে এর বিপরীতে কি হবে, যে আপনারা নির্বাচন বর্জন করছেন, তাহলে করবেনটা কি আপনারা? আমরা বলছি আমরা ফলে এই নির্বাচন আমরা গতকাল আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় কমিটির সভার পরে আমরা একটা সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছি। ঢাকা উত্তর বলি, এখন উপজেলা নির্বাচন বলি, এটা পুরোপুরি একটা অর্থহীন অকার্যকর রাষ্ট্রীয় সম্পদের একটা অপচয়ের পর্যায়ে এই নির্বাচন এখন দাঁড়িয়েছে। এবং ইতিমধ্যে আপনি খেয়াল করবেন মহাজোটের শরিক যাদেরকে জোর করে এখন বিরোধী দলে বসানোর পায়তারা করা হচ্ছে, যেটা ইতিমধ্যে যথেষ্ট রঙ্গরসিকতা জন্ম দিয়েছে, তারা পর্যন্ত বলছেন উপজেলা নির্বাচনে প্রার্থীটা পাওয়া যাচ্ছে না, মানুষের মধ্যে দলের মধ্যে কোনো উৎসাহ নাই। তারা জানেন যে ফলাফলটা কি দাঁড়াবে। কখনো কখনো বর্জন, কখনো কোনো প্রতিবাদটাও, কখনো নীরবতাই একটা বড় একটা প্রতিবাদ। আমরা এই মানুষ মনে করে যে এই নির্বাচন সরকারি দল এবং তাদের ছকের বাইরে 30 তারিখে যেটা হয়েছে সেটা কি ভিন্ন কায়দায় আরেকটা তামাশা, আরেকটা প্রহসন ঢাকা উত্তরে বলি, অথবা আমি শেষ করি বাক্যটা, অথবা উপজেলা ইলেকশনে আরেকটা প্রহসন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটা সময় অর্থের অপচয়। আমরা স্থানীয় সরকারকে যে স্বাধীন গণতান্ত্রিক জবাবদিহিতামূলক, আমরা যে শক্তিশালী যে আমরা স্থানীয় সরকার দেখতে চাই, এই নির্বাচনের সাথে স্থানীয় সরকারকে সত্যি সত্যি একটা স্বশাসিত গণতান্ত্রিক প্রতিষ্ঠান হওয়ার কোনো সম্পর্ক নাই। সেই জায়গা থেকে আমরা এটাকে প্রত্যাখ্যান করছি, এটাকে আমরা এবং আমরা এরপরে শুনবো যে এরপরে আপনারা কি করবেন যেখানে আপনারা প্রত্যাখ্যান করছেন। আমাদের সঙ্গে এখন সংযুক্ত হচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তেউদ্দিন আহমেদ। মোস্তেউদ্দিন আহমেদ, আপনি কি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি মোস্তেউদ্দিন, আপনি বলুন যে সামনে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং কয়েকটি স্তরে এটি হবে, এর ভিতরেই আওয়ামী লীগের প্রার্থিতা ঘোষণা করা হয়েছে 122টি এবং 87টি দুটি স্তরে করা হয়েছে। কি অবস্থা বিরাজ করছে স্থানীয় পর্যায়ে নির্বাচনে, কি অবস্থা বিরাজ করছে যেখানে বিএনপি কিংবা অন্য দল যেখানে একটি বর্জনের ঘোষণা দিয়েছে, সেক্ষেত্রে মাঠের কি পরিস্থিতি আছে বা আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন স্থানীয় পর্যায়ে? আমি একটু বলি, বিগত 30শে ডিসেম্বর জাতীয় সংসদের যে নির্বাচন হয়েছে, এদেশে সেই নির্বাচন খুব উৎসবমুখর পরিবেশে হয়েছে এবং জনগণ দেখেছে সকল দলের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে এবং নির্বাচনে ফলাফল জনগণ যেটা আশা করেছিল সেভাবেই হয়েছে। কারণ এদেশে গত সরকারের আমলে যেভাবে দেশের উন্নয়ন কাজ হয়েছে, যেভাবে প্রতিটি এলাকায় মানুষের প্রত্যাশা অনুযায়ী জীবনযাত্রার মান বেড়েছে এবং আমরা একটু সংক্ষেপে আসি, সেটি হচ্ছে যে স্থানীয় যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, স্থানীয় যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে বিএনপি নির্বাচন অংশগ্রহণ করবে না, সেক্ষেত্রে প্রতিক্রিয়াগুলো কি আছে জনগণের ভিতরে বা আপনাদের? নির্বাচনেও স্বতঃস্ফূর্ত একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় প্রার্থিতার জন্য একটি বিশাল অবস্থা বিরাজ করছে এবং বিভিন্ন গ্রাম এলাকায়, বিভিন্ন উপজেলায় এই নিয়ে যথেষ্ট প্রার্থিতা দেখা যাচ্ছে এবং একটি রাজনৈতিক দল বা কয়েকটি রাজনৈতিক দল অংশগ্রহণ না করলেও এইখানে দেখা যাবে যে প্রার্থিতার অসুবিধা হবে না এবং এটাও প্রতিযোগিতামূলক নির্বাচন হবে। আমি একটি কথা বলতে চাই, যারা জাতীয় রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন, বিরোধী দলের নামে যারা আছেন, তারাও সরকারে ছিলেন, তাদের আমলেও নির্বাচন হয়েছে। এদেশে তো কোনো নির্বাচনকেই কেউ নিরপেক্ষ অথবা সুষ্ঠু হয়েছে কেউ স্বীকার করেনি। যারা পরাজিত হয়েছে বারবার দেখা গেছে তারা
যে নির্বাচন হয়েছে সেটাকে অস্বীকার করেছে এবং সেই নির্বাচনের ত্রুটিগুলি খুঁজে বের করেছে। আমি বলবো যে আমাদের দেশের শিশু গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের কে এগিয়ে আসতে হবে। আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় রেখে সবাইকে এই গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নেওয়ার জন্য এবং অগণতান্ত্রিক ধারা যেন উৎসাহিত না হয়, আমাদের এই কষ্টার্জিত গণতন্ত্র, নৌরসনের রক্তের বিনিময়ে যে গণতন্ত্র অর্জিত হয়েছে, স্বৈরাচার থেকে যে গণতন্ত্র আমরা মুক্ত করতে পেরেছি, এই নির্বাচনগুলিতে অংশগ্রহণ করে সেই গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নেওয়া উচিত। এবং যেই সকল ক্ষমতা যাওয়ার জন্য যারা চক্রান্ত করে, যারা পেট্রোল বোমারে মানুষ হত্যা করেছে, যারা এখনো অস্থিরতায় ভুগছে, কখনো নির্বাচনে যাচ্ছে, কখনো নির্বাচনে না যাওয়াকে অর্জন মনে করছে, কোনো সময় নির্বাচন প্রতিহত কথা বলে ব্যর্থ হয়েছে এবং জনগণ এদের প্রতি কোনো আস্থা নেই এবং এরা ক্রমেই জনসম্পৃক্ততা হারাচ্ছে এবং দেশের জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ধন্যবাদ মসুদ আহমেদ। বলবো আবার আসবো আপনার কাছে আমি। নির্বাচন এগুলিতে যারা অংশগ্রহণ করবে তারা গণতন্ত্রকে এগিয়ে নিতে চায়, এটাই প্রমাণিত হবে এবং এদেশের জনগণের যে গণতান্ত্রিক ব্যবস্থাকে বিভিন্নভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য আগামীতে এই উপজেলা নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখনো সময় আছে, সবাইকে আহ্বান জানাবো যে ধন্যবাদ মসুদ আহমেদ। আমি আবার আসবো, আপনি নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে থাকবেন। দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ বাদল, আপনি বলুন যে এই প্রজন্মের একজন সাংবাদিক হিসাবে আপনি বলুন যে বয়কট, যেটা বর্জনের যে সংস্কৃতি, বর্জনের যে রাজনীতি কিংবা নির্বাচন বর্জনের যে প্রক্রিয়াগুলো আমরা লক্ষ্য করছি বিভিন্ন সময় হয়েছে, এ প্রসঙ্গে আপনার কি বক্তব্য আছে? বিশেষ করে বয়কট, ইংরেজিতে যেটাকে বলা হয় বয়কট, নির্বাচন যে বয়কটের যে প্রক্রিয়া চলছে বিএনপি বলছে, আপনাদের কি ব্যাখ্যা আছে এ প্রসঙ্গে? ধন্যবাদ সেলিম ভাই। আসলে এখানে এই গণতন্ত্রের সংলাপে সরকার দলীয় যে দুজন কথা বললেন, তাদের কথাতে মনে হলো যে দেশে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচন একদম নিরপেক্ষ, সুষ্ঠু এবং অবাধ একটি নির্বাচন হয়েছে। অন্যদিকে সরকার বিরোধী পক্ষের দুইজন যে বক্তা কথা বললেন, তাতে মনে হলো যে এর চেয়ে খারাপ কোনো নির্বাচন হয়নি অতীতে। আসলে আমরা সাধারণ মানুষ অথবা আমরা সংবাদকর্মী হিসাবে আমি মনে করি যে এই যে বয়কট, বিএনপি এর আগের নির্বাচন যে বয়কট করেছিল, তাতে তাদের সাথে মানে সরকারের যে নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে, তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে তারা যে নির্বাচন বয়কট করে জনগণকে সম্পৃক্ত করে কিন্তু তারা আসলে কোনো কিছু সরকারের বিরুদ্ধে সেই রকম কোনো গণ আন্দোলন গড়ে তুলতে পারেনি। এক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষ কিন্তু তাদের সাথে রাস্তায় নামেনি। অন্যদিকে সুন্দর গণতান্ত্রিক পরিবেশের কথা বললেও সরকার আসলে আমরা যেটা বুঝি, বাস্তবে একটি গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচনের জন্য গণতান্ত্রিক পরিবেশ ছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। সেই ক্ষেত্রে বিরোধী দল যদি বয়কট করে তারা সাধারণ জনগণকে সম্পৃক্ত করে যদি সরকারের এইসব কাজের মানে তাদের ভাষায় যে সরকার স্বৈরাচারী হয়ে গেছে বা তাদের ইচ্ছামতো দেশ পরিচালনা করছে, জনগণের স্বার্থ রক্ষা করছে না, এই বিষয়গুলোর বিরুদ্ধে যদি তারা জনগণকে সাথে নিয়ে আন্দোলন করতে পারে, তারা যদি সেই রকম আন্দোলন গড়ে তুলতে পারে, তাহলেই ধন্যবাদ বর্জনের ওবায়দুল্লাহ বাদল। ধন্যবাদ আপনাকে। আবার আসবো আপনার কাছে দীপক আচার্য, দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার স্পেশাল করেসপন্ডেন্ট। আপনি বলুন যে বিএনপি যে নির্বাচন বর্জন করতে যাচ্ছে, সিটি কর্পোরেশন এবং উপজেলা নির্বাচন বর্জন করতে যাচ্ছে, এতে কি অর্জন করবে, কিংবা লাভ কার ক্ষতি, আপনার বিশ্লেষণ কে আছে একজন সিনিয়র সাংবাদিক হিসেবে? ধন্যবাদ সেলিম ভাই, স্বাগত আপনাকে। ক্ষতিটা কার, এটা আসলেই আমাদের সেই গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা যদি জনসম্পৃক্ততা না করতে পারি, তাহলে তো রাজনৈতিক অবস্থান থেকে আমরা কিছুটা দূরে চলে যাই। তো জনগণকে যদি সম্পৃক্ততা না করতে পারি, তাহলে তো স্বাভাবিকভাবেই জনগণরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো রাজনৈতিক দল হিসাবে তাদের উচিত জনগণকে সম্পৃক্ত করা, জনগণের কাছে যাওয়া। আর সেক্ষেত্রে যদি নির্বাচনে যদি অংশগ্রহণ না হয়, তাহলে তো জনগণের কথাটিই বলা হচ্ছে না, জনগণের কাছেই যাওয়া হচ্ছে না। তো আমি তো মনে করি যে সেখানে
যারা বর্জন করবে তারা জনসম্পৃক্ততা থেকে আস্তে আস্তে হয়তো বিচ্ছিন্ন হবে, তবে এই বিষয়টা তাদের ভাবা উচিত। আর আরেকটা জিনিস বলতে চাই যে আমরা যারা গণতান্ত্রিক পন্থা নিয়ে সবসময় ভাবি এবং গণতান্ত্রিক মনা, সব কিছুতেই আমাদের এই জিনিসটাকে অ্যাড্রেস করতে হবে। তাহলে সবাইকে যদি আমরা সব কিছু সুযোগ বা পরিবেশ তৈরি করে দিই, এটাও আমি মনে করি একটা দায়িত্বের মধ্যে পড়ে। ধন্যবাদ আপনাকে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী বিতার্কিক মাজেল বাশার, আপনি বলুন যে বর্জনের যে সংস্কৃতি দীর্ঘদিন ধরে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় চলে আসছে, রাজনীতিতে চলে আসছে, এ প্রসঙ্গে আপনাকে বক্তব্য আছে। বিশেষ করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার ক্ষেত্রে এই বর্জনের সংস্কৃতি কী ধরনের প্রতিবন্ধকতা অভিঘাত সৃষ্টি করতে পারে বা কি হতে পারে, আপনার কি বিশ্লেষণ আছে এই প্রসঙ্গে? ধন্যবাদ আপনাকে। আমরা দেখেছি বাংলাদেশে 96 সালে 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়েছিল, যেটাকে বাংলাদেশের ইতিহাসে কালো নির্বাচন বলা হয়। সেখানে কিন্তু তৎকালীন যে বিরোধী দল ছিল আওয়ামী লীগ, তারা কিন্তু টানা অনেকদিন হরতাল করেছে এবং পরবর্তী সরকার কিন্তু ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। পরবর্তীতে 2014 সালে এরকম একটা নির্বাচন পরিস্থিতি তৈরি হলো, কিন্তু সেই সময়ে কিন্তু বিএনপি কিংবা তাদের যে রাজনৈতিক জোট, তারা কিন্তু সেই ধরনের ঐক্যমত কিংবা গণ আন্দোলন তৈরি করতে পারেনি বলেই কিন্তু সরকার 5 বছর ক্ষমতায় ছিল এবং তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করে গেছে। পরবর্তীতে আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যেটা দেখেছি, নতুন আমাদের কেএম নুরুল হুদা নির্বাচন কমিশন আসার পর থেকে বিএনপি থেকেই হোক, তাদের যে নেতাকর্মীরা নির্বাচন কমিশনের সাথে দেখা করে বলছে তারা অত্যন্ত সজ্জন ব্যক্তি। একটা নির্বাচন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন আমরা দেখেছি যে সারাদিন বলেছে নির্বাচন বয়কট করবে, বর্জন করবে, কিন্তু ফলাফলে যখন তাদের প্রার্থী জয়ী হলো তখন তারা বললো যে নির্বাচন যদি সুষ্ঠু হতো তাহলে আমরা আরও বেশি ভোট পেয়ে সুষ্ঠু হতো, জয়ী লাভ করতাম। ঠিক সেই জায়গায় আসলে বিএনপির প্রার্থীরা কিংবা বিএনপি কিংবা তাদের যে জোট আছে, তাদের নেতাকর্মীরা এক এক সময় বলছে বাংলাদেশে একতান্ত্রিক হয়ে গেছে, একনায়কতন্ত্র চলছে, গণতন্ত্র নেই। কিন্তু তারা যে এতদিন ধরে তারাও তো রাষ্ট্র শাসন করেছে বাংলাদেশে এক সময়, তারা ক্ষমতায় থাকা সত্ত্বেও কিংবা তাদের এরকম জায়গা থাকা সত্ত্বেও, রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও, তারা কেন এটা নিয়ে কোনো ধরনের গণ আন্দোলন কিংবা জন আন্দোলন তৈরি করতে পারছে না? তো তাদের ক্ষেত্রে কি এটা মনে হচ্ছে না যে রোম যখন পুড়ছিল, নিরু তখন বাঁশি বাজাচ্ছিল, যে তাদের তৃণমূলের নেতাকর্মীরা যারা আছে তারা কিন্তু তাদের কাছ থেকে বিচ্ছিন্ন, স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে? ঠিক সেই জায়গায় তারা কোনো দায়িত্ব পালন করছে না কিংবা তারা শুধু বর্জনই করে যাচ্ছে, বয়কট করছে, বলছে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, কিন্তু তারা রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কি তাদের কোনো দায়িত্ব নেই? যে এই জায়গাটা থেকে আমরা তরুণ সমাজ যেটা ভাবছি যে আমরা যারা স্বপ্ন দেখি যে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার একটা দায়িত্বে যাব কিংবা আমরা একটা সুন্দর পরিবেশ পাবো রাজনীতির, সেই জায়গায় কিন্তু আমরা ভয়ভীত হচ্ছি যে যে আসনটা আছে, হয়তো আসনটা কলঙ্কিত না, আসনটাকে কোনো ব্যক্তিকে কলঙ্কিত করে, কিন্তু আমাদের এখন সেই আসনটাতে যেতেই কিন্তু ভয় হচ্ছে যে সেই আসনটাতে গেলে নিজে কিনা কলঙ্কিত হয়ে যায়। ধন্যবাদ। অর্থাৎ আপনি বলতে চেয়েছেন যে আপনার তরুণ প্রজন্ম আপনার বর্জনের সংস্কৃতি বর্জন করতে চান, এই বিষয়টি চান। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট জান্নাতুল ফেরদাউস, আপনি বলুন আপনার কি ধারণা আছে প্রসঙ্গে? যদিও বলা হয় বয়কট ইজ দ্য বেস্ট ওয়ে টু পার্টিসিপেট, অর্থাৎ কখনো কখনো যে বর্জনটি অংশগ্রহণের একটি অনুষঙ্গ হিসেবে কাজ করে থাকে, আপনি কি বলবেন যেখানে অনেকগুলো দল এই নির্বাচনকে বর্জন করতে যাচ্ছে, আবারও বলা হচ্ছে যেখানে যে স্থানীয় সরকারকে, স্থানীয় পর্যায়ের প্রশাসনকে শক্তিশালী করার জন্য এই নির্বাচনের বিকল্প নেই, সেক্ষেত্রে আপনি কি বলবেন? কি বিশ্লেষণ কে আছে এই প্রজন্মের একজন ছাত্র? ধন্যবাদ আপনাকে। প্রথমত যে কয়েকটি প্রশ্ন আসে আমার মনে, সেগুলো আমি একটু বলে নিচ্ছি। নির্বাচন বর্জনের ফলাফলটা আসলে কি হতে পারে? এটি কি আমাদের জন্য পজিটিভ কিছু বয়ে নিয়ে আসতে পারবে? দ্বিতীয়ত হচ্ছে বর্জন করলে আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কতটা পরিবর্তন ঘটবে? আর মিল্লাত স্যার কিছুক্ষণ আগে বলেছেন যে এটি একটি নীরব প্রতিবাদ। যদি এটি একটি নীরব প্রতিবাদ হয়ে থাকে তাহলে এই প্রতিবাদের ফলাফলটা আসলে কি হবে? আমার মতে হচ্ছে বর্জন যদি করে, সেটা রাজনৈতিক পরিবর্তনটা আসলে কতটুকু আসবে আমি জানি না, তবে তৃণমূল পর্যায়ে যদি আজকে আমরা দেখি যে পার্টিসিপেশন না থাকে, তাহলে যারা আসলে এই দল থেকে কাজ করছে তাদের ভবিষ্যৎটা কি হবে? এখানে দলের মধ্যে কি ঐক্যমত থাকবে নাকি একটা সার্টেন টাইমে পুরো দলটাই ভেঙে যাবে? রাজনৈতিক অবস্থা আসলে কি বলবো, উন্নতির চাইতে আসলে অবনতিটাই বেশি হবে। আমাদের মতে হচ্ছে বর্জনটাকে করার ফলাফলটি যদি পজিটিভই না হয়, তাহলে এই বর্জনটা আমরা কেন করব? বর্জনটা না করে যদি বর্জনের পরিবর্তে কি কি প্রয়োজন সেই দিকে যদি আমরা একটু লক্ষ্যপাত করি এবং সেই দিকগুলো নিয়ে যদি আলোচনা করি, তাহলে কেমন হয়?
ধন্যবাদ। আমি আবারও আসবো আপনাদের কাছে। দর্শক, গণতন্ত্রের সংলাপে নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরছি শীঘ্রই, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন মঙ্গলবারের বিশেষ আয়োজন গণতন্ত্রের সংলাপ। সঙ্গে আছে আমি সেলিম আমরাও খান। আলোচনা করছি বর্জনে অর্জন নিয়ে। এই পর্যায়ে বলবেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাত, আপনি বলুন যে যেখানে আপনারা বলছেন যে স্থানীয় পর্যায়ের যে নির্বাচন অনুষ্ঠিত হয় এতে শক্তিশালী হয় স্থানীয় যে সরকার কাঠামো, শক্তিশালী হয় গণতন্ত্রের প্রক্রিয়াটা অনেকটা বেগবান হয়, সেক্ষেত্রে বিএনপির মতো একটি বৃহত্তর দল যেখানে বর্জন করতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই স্থানীয় পর্যায়ের যে সরকার কাঠামোটা শক্তিশালী হতে পারবে বা কোনো সংকটের সৃষ্টি হতে পারবে? আমার সত্যিকার অর্থে একটা ভুল ধারণা ছিল 2019 সালে নির্বাচনের আগ পর্যন্ত। আমারও আপনাদের মতোই ধারণা ছিল বৃহৎ বিএনপি জনসম্পৃক্ত একটি বৃহৎ দল, কিন্তু বিগত 7-8-10 বছরের যদি আমরা সঠিকভাবে পর্যালোচনা করি তাহলে দেখব আমাদের ধারণাটি একটা বিরাট ভুল। বিএনপিকে যে আপনি বড় দল বললেন, বিগত 13 বছরের মধ্যে বিএনপি কোনোভাবেই প্রমাণ করতে পারে নাই যে তাদের জনসম্পৃক্ততা কিংবা জনগণের সমর্থন আছে, এবং জনগণের সমর্থন ছাড়া বড় দল হওয়া যায় না। বিএনপি যে বর্জন করেছে ঐক্য ফ্রন্টের মাধ্যমে, তাদের অর্জনটি হচ্ছে শূন্যের কোঠায়। আর এই শূন্যের কোঠায় কেন, সাইফুল হক ভাই আমাদের খুব সুন্দরভাবে বলেছেন। তিনি বলেছেন নিরাপত্তা একটি প্রতিবাদ, কিন্তু এটি হচ্ছে সবচেয়ে দুর্বল একটি প্রতিবাদ। প্রতিবাদের প্রথম কথাই হচ্ছে প্রতিরোধ। যদি প্রতিরোধ করতে না পারেন তাহলে প্রতিবাদ করুন, আর যদি সেটাও করতে না পারেন তখন মনে মনে ঘৃণা করুন, চুপচাপ থাকুন। ওনারা এই অবস্থা করার জন্যই ওনাদের দলের আজকে এই অবস্থা। আপনি চিন্তা করে দেখেন, স্থানীয় সরকার নির্বাচন অনেকেই বর্জন করলেন, জাতীয় পার্টির কথা বললেন, প্রার্থী দিতে পারে নাই, আসলে প্রার্থী দিতে চায় নাই। আসলে ব্যাপারটি হচ্ছে যেখানে ওনাদের প্রার্থী আছে, যেমন ঢাকা উত্তরে শাফিন যিনি ব্যান্ড তারকা, তাই কিন্তু প্রার্থী করেছেন। আর যেখানে প্রার্থী নেই, জোর করে তো কোনো দল একদিনে প্রার্থী তৈরি করতে পারবে না। সুতরাং ওই দলকে শক্তিশালী হতে হবে ওই দলের প্রার্থী দেওয়ার জন্য, অন্য কোনো দলের কিন্তু সেই দায়িত্বটি নেই। একটু আগে আমাদের বড় ভাই কথা বলছিলেন, তিনি বলছিলেন যে বিগত নির্বাচনের কথা, যে 154টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছে, কথাটা সত্য। এবং তিনি কিন্তু সেরকম একজন লোককে ওনাদের নেতা বানালেন, ডক্টর কামাল হোসেনকে ঐক্যফ্রন্টের প্রধান বানালেন। তিনি কিন্তু এভাবে একবার নির্বাচিত হয়ে সংসদ সদস্য মন্ত্রী হয়েছিলেন। সুতরাং কথা বলতে হবে এক ধারায়। উনি সংবিধানের বিভিন্ন ধারা উপধারা বলেছেন, কিন্তু ডক্টর কামাল হোসেনও কিন্তু সেই ধারা উপধারার মধ্যেই পড়ে, যাকে আপনার দলের 1 নম্বর নেতা বানালেন। আমরা কিন্তু আসলে 1 নম্বর নেতা ওইভাবে 154কে বানানো সম্ভব হয়নি। আপনি চিন্তা করে দেখেন, উনি বলেন যে আওয়ামী লীগ ছাড়া ওই নির্বাচনে কোনো দল অংশগ্রহণ করে নাই। 2011টি দল অংশগ্রহণ করেছে এবং 5টি বছর সংসদে ছিল, 10ম সংসদের কথা বলছি আমি। সুতরাং তথ্য টকশোতে আসলে মানুষ তো তথ্য শুনতে চায়, মানুষ জানতে চায় যে সত্য কথা বলে হচ্ছে কিনা। একটি প্রশ্ন যেটি এমনকি যে সরকার সম্বন্ধে এই ধরনের কথা বলেন, সেই সরকারের তো আপনাদের স্থায়ী কমিটির সদস্য, আপনাদের মহাসচিব 17 পদ খেয়ে সেই দলের নেত্রীর সাথেই তো সংলাপ করে 2বার সংলাপ করলেন। আপনারা যদি কাউকে নাই মানবেন, কাউকে বৈধতাই দিবেন না, তার সাথে কিসের সংলাপ? সব দিকে রক্ষা করে দল করা যায় না। সেই কথাটা মনে রাখতে হবে। একটি প্রশ্ন, যেখানে বিএনপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে হাজার হাজার গায়েবী মামলা হয়েছে, অসংখ্য নেতাকর্মী কারাবন্দী হয়েছে, এবং জাতীয় নির্বাচন পরবর্তী উত্তর যে পরিস্থিতি, সেখানে আতঙ্ক বিরাজ করছে বলেই তার নির্বাচনে অংশগ্রহণ করছে না স্থানীয় পর্যায়ে। এ প্রসঙ্গে আপনার কি বক্তব্য আছে? মানুষ কখন আতঙ্কিত হয়? একজন চোর যখন চুরি করতে যাবে, তার মনের মধ্যে চিন্তা করে যদি ধরা পড়ি আজকে তো গণপিটুনি খাবো। যে ডাকাতি করতে যায়, সে মনে করে ধরা পড়লে হয়তো আমার বন্দুক দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলতে পারে। বিএনপির মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, এই যে 100-200-এর বেশি মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করলাম, হাজার হাজার মানুষকে পুড়িয়ে বার্ন ইউনিটে পাঠালাম, অবরোধ রেখে 90 দিন, যেটা অবরোধ আজকে পর্যন্ত প্রত্যাহার করা হয়নি, সেই অবরোধ রেখে হাজার হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস করলাম, কোমলমতি শিশুদের পরীক্ষা বন্ধ করলাম, জনগণকে অশান্তিতে রাখলাম,
ওনাদের মধ্যে মনের মধ্যে ভয় ঢুকে গেছে, অর্থাৎ বলতে চাইছেন তাদের ভিতরে আতঙ্ক ভয় তাদের মধ্যে ভয় ঢুকে গেছে। আমি আসবো মুন্না ভাই আপনার আপনি কাছে। এখন চিন্তা করে দেখেন, তারা বলেছে হাজার হাজার লাখ লাখ কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের কাছে লিস্ট চাওয়া হয়েছিল, তারা মাত্র কিছু সংখ্যক মামলার লিস্টটি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করতে পেরেছেন, এবং যাতে ওই আসামির সংখ্যা কয়েক হাজারের বেশি ছিল না, যদিও তারা লাখ লাখ ভাবে শূন্য মারেন। সুতরাং আপনাদেরকে বলতে হবে, এই টেলিভিশন সামনে বাংলাদেশের অনেক জনগণ দেখছে, তাদের প্রতি আমরা সঠিক যদি তথ্যটি না সরবরাহ করি, তারা কিন্তু আমাদের মিথ্যাভাবেই ভাববেন, এবং রাজনীতিবিদরা কিন্তু এইভাবেই মানুষের কাছে ধিকৃত হচ্ছেন, এবং প্রতিদিনই রাজনীতিবিদদের সব সেক্টরে বাড়লেও রাজনীতিবিদদের প্রতি মানুষের আস্থা কিন্তু অনেকখানি কমে যায় এই ধরনের আমাদের কথাবার্তার জন্য। বলতে চাই যে আমি বলতে চাই, যে তথ্যটি দেই না কেন সেটা যদি আমার বিপক্ষেও যায় সেটিও দিতে হবে। যেমন একজন সাংবাদিক বন্ধু বলেছেন, আমি কখনোই বলি নাই নির্বাচন শতভাগ সঠিক হয়েছে, আমি কিন্তু কখনোই বলি নাই, কারণ আমাদের দেশের মতো দেশে নির্বাচন শতভাগ সঠিক হবে এটা এখনো সেই পর্যায়ে আসেনি। এবং পৃথিবীর কোন নির্বাচনটি শতভাগ সঠিক আপনি একটু উদাহরণ দিয়ে দেখান আমাকে। সুতরাং আমরা কখনোই ওই ধরনের কথা বলা আমাদের উচিত হবে না। তবে বিএনপি যে আজকে টিকে আছে, বিএনপি টিকে আছে আপনাদের জন্য। আপনারা যারা মিডিয়াতে আছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সরকার এতগুলো টেলিভিশন চ্যানেলকে অনুমতি দেওয়ার কারণে, এতগুলো এই প্রিন্ট মিডিয়াকে অনুমতি দেওয়ার কারণে বিএনপি এখনো টিকে আছে। এরা যদি 70 সন বা তার পূর্ববর্তী হতো, মানুষ বিএনপির কথা ভুলে যেত, অথবা মানুষ আতঙ্কে বিএনপিকে স্মরণ করতে যে ওরা আসলেই তো আবার অগ্নি সন্ত্রাস শুরু হয়ে যাবে, ধন্যবাদ, কিংবা বোমা মারা শুরু হয়ে যায়, কিংবা 10টা অস্ত্র মামলা হবে, কিংবা জঙ্গি ভাইয়ের উত্থান হবে, এই সমস্ত কথাবার্তা চিন্তা করতো। আপনারা বিএনপিকে বাঁচিয়ে রেখেছেন, না হলে বিএনপি জনগণের যে সম্পৃক্ততা কথা বলতে চেয়েছেন। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, যেটি ডক্টর হাবিবুল্লাহ বললেন যে বিএনপির জনসমর্থন নেই, কিন্তু আপনারা বলছেন আপনাদের জনসমর্থন আছে। অন্য বক্তব্য হচ্ছে যে যদি জনসমর্থন থেকে থাকে তাহলে আপনারা কেন সেক্ষেত্রে একটি বড় ধরনের সাড়া সৃষ্টি করতে পারছেন না? এ প্রসঙ্গে আপনার কি বক্তব্য আছে? জি, এবং গায়েবী মামলার প্রসঙ্গে উনি বলেছেন যে এটি অসত্য একটি তথ্য, যেহেতু আপনার কাছে তালিকা চাওয়া হয়েছিল, অল্প কিছু মানুষের নাম দেওয়া হয়েছিল, কিন্তু আপনারা এটা সত্য বলছেন না। আপনার কি বক্তব্য আছে দুটি প্রশ্ন প্রসঙ্গে? এমপি মহোদয়ের প্রশ্নের জবাব একটা কথা বলতে চাই, যে আমরা যে সংলাপে গেছি, বিএনপি যে সংলাপে গেছে সেটা প্রধানমন্ত্রীর সাথে গেছে, কোনো দলীয় নেত্রীর সাথে যায়নি। এবং বিএনপি এই প্রত্যাশা করেই গেছিল যে প্রধানমন্ত্রী হিসাবে তিনি জনগণের অধিকার রক্ষা করার জন্য যে তিনি ওত নিছেন, সেটার প্রতি সম্মান প্রদর্শন করে বিএনপির বা ঐক্যফ্রন্টের দাবি দাওয়াগুলি তিনি বিবেচনায় নেবেন। তার মধ্যে একটা কথা ছিল যে গায়েবী মকদ্দমাগুলিকে যাতে গ্রেপ্তার না হয় এবং গায়েবী মকদ্দমা যাতে বন্ধ হয়। এখন প্রশ্নটা হইল যে একটা কথা বলছেন এমপি মহোদয়, যে একটা লিস্ট চাওয়া হয়েছিল, লিস্ট বিএনপি পূর্ণাঙ্গ লিস্ট দিতে পারে নাই। সেই মিটিংয়ে যদি আমি থাকতাম, তবে আমার জবাবটা ওখানে যারা উপস্থিত হয়ে জবাব দিচ্ছেন সেই জবাবের মতো জবাব হতো না। আমি বলতাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ, আপনার সরকারের প্রধান, আপনার নামে সরকারটা চলে। পুলিশ বলেন, চৌকিদার বলেন, র্যাব বলেন, সব আপনার অধীনে। আপনার কনসার্ট ছাড়া ঢালাওভাবে প্রত্যেকটা থানা এই ধরনের মামলা হইতে পারে না। আই ডু বিলিভ ইট, এটা আমার বিশ্বাসের কথাটা বলতাম। আরেকটা বলতাম যে আমরা লিস্ট দিব কেন, আপনি কলিং বেল টিপ দিলেই তো আপনার আইজি ফাইল নিয়ে আসবে, বগলতলা আইজি ফাইল নিয়ে আসবে, যে কতগুলি মামলা গত ফেব্রুয়ারি, গত ফেব্রুয়ারি 2018 ফেব্রুয়ারি থেকে কতগুলি মামলা, কত হাজার লোকের বিরুদ্ধে, কত লাখ লোকের বিরুদ্ধে মামলাগুলি হয়েছে, তাই লিস্ট তো আইজির কাছে আছে, পুলিশের বিভাগের কাছে আছে। এখন আপনি দেখেন যে এই মামলা থেকে যারা মারা গেছে, যারা বিদেশে আছে, এবং পত্রপত্রিকা আসতে আসতে, প্রথম আলো তার বিএনপি সমর্থিত পত্রিকা না, সেখানে দেখা সচিত্র ছবি আসতেছে যে ভিক্ষুক তার সে করতে পারে না, হাত নিয়ে তার পুঙ্গ হয়ে গেছে, সে পুলিশকে আঘাত করছে, পুলিশের উপরে বোম নিক্ষেপ করতে এই মামলা হয়েছে। আর চাক্ষুষ প্রমাণ হিসাবে যদি আপনি দেখতে চান, প্রতিদিন যদি আপনি হাইকোর্টে যান, দেখবেন যে হাজার হাজার মানুষ হাইকোর্টের বারিন্দা দিয়ে হাঁটা যায় না, এত লোক সেখানে অ্যান্টিসিপেটরি বেল নেওয়ার জন্য আসে।
তো এই অবস্থার মধ্যে বিএনপিকে নির্বাচনটা করতে হয়েছে। বিএনপি যদি এবার নির্বাচনে না যাইতো তখন বিএনপি বলতো যে বিএনপি নির্বাচনে যায় না, তো নির্বাচনে যে এত মানুষ দেখলো যে আপনারা তো বলেছেন যে এটি আন্দোলনের একটি অংশ, নির্বাচন অংশগ্রহণ। আরেকটি প্রশ্ন যে আমি আবার আপনাকে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা বলেছেন যে নির্বাচনে অংশগ্রহণ, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ আন্দোলনেরই একটি অংশ। তাহলে উপজেলায় অংশ না করাও কি আন্দোলনের অংশ, বর্জনে কি আন্দোলনের অংশ? আপনার কি ব্যাখ্যা আছে? কথাটা শেষ করে দেন। যে বলছেন যে কথাটা আপনি শুরু করেছিলেন বিএনপির অবস্থানটা শূন্যের কোঠায়, আরেকটা কথা বলছেন যে মিডিয়াই এখন বিএনপিকে বাঁচায় রাখছে, যেটি হ্যাঁ মিলার সাহেব বলছেন, মুন্না বলেছেন। হ্যাঁ, এই বিএনপিকে মিডিয়া তো বাঁচাইতে হবে, এই জন্য বাঁচাইতে হবে কারণ ঘুমেতে উঠেই তো বিএনপির মন্ত্রীরা, আওয়ামী লীগের মন্ত্রীরা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সম্মানিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে তুলাধনা করে তাদের সকালটা শুরু হয়। তো এটার রিপ্লাইটা তো এটা তো মিডিয়াতে আসতেই হবে। মিডিয়া তো অর্থাৎ মিডিয়া বাঁচিয়ে রেখেছে এবং না মিডিয়া সবাই না, যেহেতু বিএনপি এই দেশের রাজনীতির একটা ফ্যাক্টর, এটা সরকারও মনে করে দেখেই তো বিএনপির চেয়ারপারসনকে একটা মামলায় জামিন হলে 3টা মামলায় গিয়ে আবার গ্রেপ্তার করে। পৃথিবীর কোনো আইন নাই, বাংলাদেশেরও আইন যেটা আছে সেই আইনেও বলা আছে যদি ক্যাপিটাল পানিশমেন্টও হয়, সেখানে যদি একটা নারী হয়, একজন শিশু হয় এবং যদি অসুস্থ হয় তাকে জামিন দিতে হবে। তার জামিনটা হওয়ার সাথে সাথে আরও 2টা মামলায় এসে হাজির হয় এবং মামলাগুলো তো আগেই হয়েছে, কিন্তু তাকে সৌন অ্যারেস্ট করে না, জামিন হওয়ার পর তাকে করে। এবং এটিকে বলা হয় লেফট হ্যান্ড অফ দ্য ল, আইনের বাহাতকে প্রয়োগ করা এইভাবে করা হচ্ছে। আরেকটা বিষয় বলতে চাই যে মসলুদ্দিন সাহেব যে কথাটা বলছেন যে উৎসব মুখর পরিবেশে নির্বাচনটা হয়েছে, উৎসব মুখর পরিবেশে তো অবশ্যই হয়েছে। কেন হয়েছে? কারোর জন্য এটা উৎসব, কারোর জন্য এটা আর উৎসব না, ঠিক আছে? তো এখন যে কালচারটা শুরু হয়েছে সেই কালচারটা আমি এইভাবে বলতে চাই যে আমাদের বর্জন তো বিএনপি নাই বর্জন করলো, কিন্তু জনগণ তো আন্দোলনের অংশ কিনা। এখন আমি বলি, এখন আমি যেটা দেখতেছি বাংলাদেশে এই সরকার আমলে প্রতিদ্বন্দ্বিতাবিহীন একটা নির্বাচনের কালচার প্রতিদ্বন্দ্বিতাহীন, শুধু এটা জাতীয় পর্যায়ে না, এই পর্যায়টা অংশগ্রহণমূলক কিন্তু প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন। কারণ আপনি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আপনি সেখানে সুযোগ দিচ্ছেন না। গত নির্বাচনে এটা কি বলে উপজেলা নির্বাচনে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ বিএনপি খুব ভালো করতেছিল, কিন্তু কি আকস্মাৎ কি গজব নাজিল হলো এই তৃতীয় এবং চতুর্থ ফেজের মধ্যে গিয়ে আর বিএনপির কোনো হদিসই পাওয়া গেল না। এবং সেই সময় যে অবস্থা হয়েছে যে তখন তো নমিনেশন আমরা স্থানীয় পর্যায়ে দিতাম, এখন দলীয় ব্যানারে মার্কায় হওয়াতে এখন কেন্দ্রটা দেওয়া হয়, তখন আমরা যারা দিতাম এবং আমরা সবগুলি মনিটরিং করতাম যে বিএনপির যে কেন্দ্রে সেইটা ভোট দিতে পারে নাই, চেয়ারম্যান ভোট হয়ে গেছে না। আপনি বলুন যে এই বর্জনটা কি আপনাদের আন্দোলনের অংশ হবে কিনা, কিংবা না বলুন। আমি হানার ব্যাপারে বলতে চাই না, আমি বলতে চাই যে এই বিএনপি যদি এটাকে নির্বাচনে যায় একটা অবৈধ জিনিসকে বৈধতা দেওয়া হবে। অতএব এখানে অবৈধ জিনিসকে বৈধতা দেওয়া হবে, কারণ নির্বাচনে অংশগ্রহণ করে তো এটা তো নির্বাচন হচ্ছে না। আপনি যদি ইন ট্রু সেন্স নির্বাচন যাকে বলে যে আমার নির্বাচনে করে তো আপনার বৈধতা দিয়েছেন, আমার ভোটটা আমি দিতে পারবো, এই নিশ্চয়তা যতক্ষণ আপনি না দিতে পারবেন, আমার ক্যানভাসটা আমি নিতে পারবো, আমার যেখানে ব্যালট আমার যেখানে পোস্টারটা ছাপা অপেক্ষা সেখান থেকে ধরে নিয়ে আসবে না, আমার পোস্টারটা আমি রাস্তায় লাগাইতে পারবো, ওই আমার লোকটাকে গ্রেপ্তার করবে না, এবং আমি যাকে এজেন্ট দিব তাকে থানাতে টেলিফোন করে বলবে না যে তোমার বিরুদ্ধে মামলা আছে, অ্যারেস্ট হইবা। এই ধরনের হুমকি যখন থাকবে না তখন বলবে এটাকে নির্বাচন। ধন্যবাদ। আবার নির্বাচন বলে না। সাইফুল হক, আপনার কি বক্তব্য আছে? আমি একটি ছোট্ট প্রশ্ন জুড়ে দিয়ে রাখি, যেখানে আপনারা সব সময়ই আপনারা বলে থাকেন, যারা আপনারা বামপন্থা রাজনীতি করেন, যে স্থানীয় সরকার শক্তিশালী হওয়া দরকার গণতন্ত্রের জন্য, সেখানে আপনারা বর্জন করতে যাচ্ছেন কেন, বা এই প্রসঙ্গে আপনাদের পাল্টা কি বক্তব্য আছে? জি, আপনার প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণের অংশ হিসাবে আমরা তো নিশ্চয়ই মনে করি যে স্থানীয় সরকার পরিষদগুলোকে শক্তিশালী করা দরকার, এগুলো গণতান্ত্রিক করা দরকার, জবাবদিহিতামূলক করা দরকার এবং ক্ষমতা সম্পন্ন করা দরকার। এমনকি স্থানীয় পর্যায়ে তারা যে বাজেট করবেন, এবং এটা একই সাথে এটা একটা জবাবদিহিতামূলক, এটা একটা স্থানীয় সরকার। স্থানীয় সরকার বলতে অর্থাৎ যে সরকারকে বাড়ির দরজায় আমি পাবো, আমার সেবা বলি, উন্নয়নের কাজের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে তো আমরা তো নিশ্চয়ই এ ধরনের স্থানীয় সরকার ব্যবস্থা
আমরা গড়ে তোলার জন্য বহু বছর ধরে আমরা কিন্তু কথা বলছি, আন্দোলন করছি, এবং আমাদের বক্তব্যের একটা বড় অংশ কিন্তু এটা, আমাদের কর্মসূচির একটা বড় অংশ কিন্তু এটা। কিন্তু বাস্তবে কিন্তু এই আলোচনাটা কিন্তু নাই। রাজনৈতিক প্রেক্ষিতে বলেন বা আপনার গণমাধ্যমে কিন্তু এই আলোচনা কিন্তু নাই। আপনি বললেন বর্জন এবং অর্জন, এ কথাটা বলছেন, কিন্তু কিভাবে এটা স্থানীয় সরকার সত্যি সত্যি গণতান্ত্রিক হবে, জবাবদিহিতামূলক হবে, এগুলো খুব একটা আলোচনার মধ্যে নাই। এবং এটা সত্যিকার অর্থে এখনো পর্যন্ত এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়, সরকার আপনি দেখবেন যে নির্বাহী আদেশে বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় কিভাবে তারা অনাকাঙ্ক্ষিতভাবে তারা হস্তক্ষেপ করে অপছন্দের স্থানীয় সরকারগুলোকে, মেয়রদেরকে তারা স্থগিত রাখেন, বরখাস্ত করেন। এই অভিজ্ঞতা নিশ্চয়ই গণমাধ্যমের একজন হিসেবে আপনার কাছে আছে। আমরা মনে করি এই যে আমরা বর্জন করার পরেও আমরা এই বক্তব্যটা সত্যি সত্যি কীভাবে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা যাবে, জনগণের কাছে নেওয়া যাবে, সে জায়গাটাকে আমরা সেটাকে অব্যাহত রাখতে চাই। আমরা সমাবেশ করব, প্রচার করব, মিটিং করব, এবং এর মধ্য দিয়ে মানুষকে জাগিয়ে তোলে, সচেতন করে এই কাজটাকে আমরা অব্যাহত রাখব। পরের যে প্রশ্নটা, তাহলে আমরা এবার যাচ্ছে না কেন? এটা আমাদের ধারণা, দেশের অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করে না 30 তারিখের এই নজিরবিহীন জালিয়াতির পরে, এবং যেখানে সিইসি প্রধান নির্বাচন কমিশনার বলছেন 30 তারিখে যেভাবে নির্বাচন হয়েছে, যে উৎসবমুখরভাবে যেভাবে নির্বাচন হয়েছে, উপজেলা নির্বাচনও একই কায়দায় হবে। মানুষ কিন্তু ভয় পেয়েছে, মানুষ আতঙ্কিত হয়েছে, মানুষ উদ্বিগ্ন হয়েছে যে তাহলে কি আরেকবার এই উপজেলা স্থানীয় সরকারের নামে কি আরও একবার কি আমার ভোটের অধিকার আরেকবার কি হরণ হতে যাচ্ছে? এই জায়গাতে কিন্তু দেশের অধিকাংশ মানুষের কোনো আস্থা নেই, কোনো বিশ্বাস নেই। যেটা বলেছি, ন্যূনতম কোনো বিশ্বাসযোগ্যতা নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে মানুষের ভোটাধিকার রক্ষা করবার ক্ষেত্রে তারা কোনো জায়গাটা তারা অর্জন করতে পারেনি। আচ্ছা, দ্বিতীয়ত আমার একজন ভাই যেটা এখানে আলোচনা করলেন, খুব গুরুত্বপূর্ণ কথা, যে আপনি বর্জন করছেন, কিন্তু বর্জনের সাথে জনগণকে যুক্ত করে, জনগণকে অর্গানাইজ করে যদি আপনি প্রতিবাদ করতে পারেন, একটু আগে মিল্লাত ভাই যেটা বললেন, ঠিক আছে, আমরা একেবারে যখন আমি কোনো কিছু করতে পারি না, তখন মন থেকে ঘৃণা করা, তখন মনে মনে প্রতিবাদ করা, ধিক্কার দেওয়া, সেটা তো আমার নিশ্চয়ই আমি করতে পারি। তারপর হচ্ছে প্রতিবাদ করা, প্রতিরোধ করা। আমি বিশ্বাস করি মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, মানুষ তার ভোটার, আমি বলেছি আমরা এমন একটা দেশ যে দেশে মানুষ প্রয়োজনে 2 বেলা না খেয়ে থাকতে রাজি থাকে, কিন্তু ভোটের অধিকারটা সে ছাড়তে চায় না। আপনি বছরের পর বছর মানুষের ভোটাধিকার যখন কার্যত আপনি কেড়ে নিচ্ছেন, আওয়ামী লীগের মতন একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, যে দলটা আপনি জানেন যে দলটা এই মানুষের ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে, আজকে কত বড় রাজনৈতিক পরাজয়। আওয়ামী লীগ ক্ষমতায় আছেন, কিন্তু একটা বিশাল একটা রাজনৈতিক পরাজয়ের মধ্য দিয়ে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনকে আওয়ামী লীগ ভয় পাচ্ছেন। তারা আজকে শঙ্কিত, মানুষের ভোটাধিকারের বিরুদ্ধেই কার্যত আজকে তারা অবস্থান গ্রহণ করেছেন। সেরকম জায়গা থেকে আমরা যখন কথা বলছি, প্রতিবাদ করছি, আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী আমরা মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, মানুষের এই যে অপমানিত হওয়া, মানুষের যে অবদমন, আমরা মানুষের আকাঙ্ক্ষাটাকে গণতান্ত্রিকভাবে সে কথাটাকে আমরা বলছি। আমি নিশ্চয়ই আমার ভাইয়ের সঙ্গে একমত যে আমরা সভা সমাবেশের মধ্য দিয়ে মানুষকে সংগঠিত করে, যেটা মিল্লাত ভাই বললেন, পারলে আমরা নিশ্চয়ই প্রতিবাদ করব। প্রতিরোধের মধ্য দিয়ে ভোটের নামে যে রাষ্ট্রীয় অর্থের যে অপচয়, সময়ের অপচয়, রাষ্ট্রীয় অর্থের যে অপচয় হচ্ছে, সে অপচয়টা না করে বরঞ্চ এই টাকাটা যদি অন্যান্য সামাজিক জনগণকে যে আপনারা সম্পৃক্ত করতে পারছেন না, অন্যদিকে নির্বাচন বর্জন করছেন, তাহলে কি অভিমান করে কি বর্জন করছেন আপনারা? হ্যাঁ, আপনি যদি বলেন যে এখানে অভিমানের তো নিশ্চয়ই একটা এলিমেন্ট আছে, কিন্তু রাজনীতি নিশ্চয়ই শুধু অভিমান না। নিশ্চয়ই আমরা সচেতন জনগণকে কোনো জায়গাতে পাচ্ছেন না। আমি বলছি না, প্রথমত আমরা বলছি এই পুরো ব্যবস্থার উপরে আমাদের যে অনাস্থাটা, জনগণের যে অনাস্থা, জনগণের যে অবিশ্বাসটা, যে এই নির্বাচনী ব্যবস্থার খোল নলচে পাল্টানো ছাড়া, যদি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে বলেন, দলীয় সরকারের অধীনে বাংলাদেশে আগামীতে যে কোনো অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে না। 30শে ডিসেম্বরের ঘটনা চোখে আঙ্গুল দিয়ে আরেকবার সারা বাংলাদেশের একেবারে কোটি কোটি মানুষকে আরেকবার এটা কিন্তু দেখিয়ে দিয়েছে। এবং একইভাবে দলীয় নেতৃত্ব বা কর্তৃত্বের মধ্যে রেখে স্থানীয় সরকারের নির্বাচনও যে সরকারি পরিকল্পনার বাইরে যে হওয়া সম্ভব না, সেটা কিন্তু ইতিমধ্যে অসংখ্য কিন্তু উদাহরণ আমাদের আছে। ফলে এটা একটা রাজনৈতিক সংগ্রাম। একদিকে যেমন আমরা ক্ষমতা বিকেন্দ্রীকরণ চাই, এবং উন্নয়নের প্রশ্ন একটা রাজনৈতিক প্রশ্ন। ফলে আমরা পুরো ব্যাপারটাকে যুক্ত করে, যেটা আপনি বললেন আমরা কেন পারছি না, হ্যাঁ ঠিক আছে, আমরা আমাদের শক্তিটাকে আমরা পুনর্বিন্যাস করছি, আমরা জনগণের কাছে যাওয়া, কথা বলা, শুধুমাত্র বর্জন না, আমরা বর্জনের পাশাপাশি
কি আমরা করতে চাই, মানুষ কিভাবে তার আকাঙ্ক্ষাটাকে মানুষ বলতে পারে, অল্টারনেটিভ আমাদের প্রস্তাবনাগুলো কি, গণতান্ত্রিক ক্ষেত্রে স্থানীয় সরকারের প্রশ্নে কিভাবে সরকার জবাবদিহি হতে পারে, আমরা কি ধরনের সরকার চাই, আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু, নিশ্চয়ই জনগণকে সেই চেতনায় মানুষকে আমরা উদ্বুদ্ধ করতে পারবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষের যে পঞ্জীভূত ক্ষোভ, আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু, এই ক্ষোভের একটা কিন্তু বিস্ফোরণ কিন্তু হবে, এবং সেই বিস্ফোরণটা কোনভাবে হবে আমরা জানি না, কিন্তু আমি যেটা দেখতে চাই। এবং যদি আমি আরেকটা কথা বলে এই প্রসঙ্গ শেষ করব, আপনি যদি শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের সুযোগটা যদি আপনি বন্ধ করে দেন, তাহলে কি হয়? তাহলে আমরা যেটাকে বলি একটা অস্থিতিশীলতার আশঙ্কা থাকে, আমাদের রাজনীতির মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত নানা ধরনের হস্তক্ষেপের আশঙ্কা থাকে। এমনকি যদি শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে নির্বাচনের পদ্ধতি যদি আপনি ধ্বংস করে দেন, তাহলে হচ্ছে এটা কি, তার মানে আপনি একটা, যেটা আমরা বলি জঙ্গিবাদের চরম দক্ষিণপন্থী ফ্যাসিবাদী উত্থানের একটা জমিন আশঙ্কা জায়গাটা তৈরি হয়। আমি চাইবো যে সরকারি দল এ ব্যাপারেও তারা অনেক দেরিতে হলো তারা উপলব্ধির মধ্যে নেবেন, গণতান্ত্রিকভাবে নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের সুযোগটাকে তারা নষ্ট করবেন না, ডেমোক্রেটিক স্পেসগুলোকে তৈরি করবেন, মানুষের কথা বলবার জায়গা, মানুষের দল এবং ধন্যবাদ সাইফুল হক, প্রতিনিধি নির্বাচনের সুযোগটাকে তারা দেবেন। আপনার কাছে আবারও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর আহমেদ। মোস্তাফিজুর আহমেদ, আপনি তো একজন বেশ প্রবীণ রাজনীতিবিদ এবং জাতীয় রাজনীতিকে আপনি পর্যবেক্ষণ করছেন আপনার দৃষ্টিতে। এই যে নির্বাচনটি হয়ে গেলে এবং বর্জনের যে সংস্কৃতির কথা আমরা বলছি, এবং যারা এ প্রজন্মের তরুণ সাংবাদিক আছে, বিতার্কিক আছে, ছাত্ররা আছে, তারা বলছে বর্জনটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এবং তার এও বলতে চেয়েছে যে অবাধ সুষ্ঠু নির্বাচনের ভিতর দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হয়। তাদের এই বক্তব্যগুলোকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি আমার বক্তব্যের প্রথম পর্বেও বলেছি, এখন বলছি, আমাদের দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় আমরা এখন চলছি সেটা খুব বেশি পুরনো নয়। আমাদের গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে, বারবার আক্রান্ত হয়েছে। আমি শহীদ নূর হোসেনের কথা বলেছি, গণতন্ত্র মুক্তি পাক বলে বুকে পিঠে লেখে যে আত্মহত্যা দিয়েছিল, আপনাদের মনে আছে। তাই আজকে আমি বলবো যে বর্জন যারা করছেন তাদেরকে আমি অনুধাবন করতে বলবো যে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় এগিয়ে নেওয়ার জন্য তাদেরকেও ভূমিকা রাখা উচিত। আজকে যে কথাগুলি টেলিভিশনে টক শোতে আসছে, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতো, জনগণের কাছে গিয়ে সেটা তুলে ধরতে পারত। এবং আপনারা এখানে যেটা আলোচিত হয়েছে, যে কোনো আন্দোলনের পূর্বশর্ত হচ্ছে জনসম্পৃক্ততা। সেই জনসম্পৃক্ততা থেকে এবারও তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আপনি জানেন তৃণমূল পর্যায়ে এমন এমন নেতৃত্ব আছেন, এবং এই নির্বাচন কিন্তু ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়, মানুষ জানে। সেখানে প্রার্থী যারাই হবে, যে দল থেকে হোক, যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার জন্য মানুষ উৎসুক হয়ে আছে, এবং এখানে সেই সুযোগটা বিরোধী দলের নেওয়া উচিত। আমি অবশ্য বাম জোটের ভাইদের বলবো না, তাদের সীমাবদ্ধতা আছে, তাদের সব জায়গায় প্রার্থী দেওয়ার মতো তাদের সেই ধরনের লোকজনও কমা হচ্ছে, কিন্তু মূল যে সমস্ত রাজনৈতিক দল যাদের তৃণমূল পর্যায়ে নেতৃত্ব আছে তাদের প্রতি অবিচার করা হচ্ছে এই নির্বাচন যারা বর্জন করছেন। আমি বলবো যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্বকেও মানবে না, অনেক জায়গায় স্বতন্ত্রভাবেই অনেকে প্রার্থী হয়ে যাবে, এবং দেখবেন এই নির্বাচনের পর কিন্তু আপনারা সাংবাদিকরাই বলবেন যে অমুক রাজনৈতিক দলের এতজন, অমুক রাজনৈতিক দলের এতজন। এখন তো প্রতীক নিয়ে নির্বাচন হচ্ছে, ইতিপূর্বে যখন প্রতীক নিয়ে নির্বাচন হয়নি, কারণ আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাটাই একটা রাজনীতির একটি অংশ। তাই যারা স্থানীয় নেতৃত্বের পর্যায়ে আছে তারা কেউ বসে থাকবে না, এবং এতে বিএনপি আরও ক্ষতিগ্রস্ত হবে। আমি এখনো সময় আছে, আমি বলবো যে গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নেওয়ার জন্য, এবং যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে নির্বাচনী ব্যবস্থায় সেগুলিকে জনগণের কাছে পৌঁছানোর জন্য এই উপজেলা নির্বাচনেও সবাইকে অংশগ্রহণ করা উচিত। এবং দেখবেন এই নির্বাচনে অনেক রাজনৈতিক দল যারা বর্জন করছে তাদের লোকজনও দায়ের হয়ে যাবে এবং নির্বাচন করবে, এবং এই নির্বাচনও মানুষের কাছে উৎসব মুখর পরিবেশ হবে, প্রতিযোগিতামূলক হবে, এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনসম্পৃক্ত আছে এই ধরনের ব্যক্তিরাই তৃণমূল পর্যায়ে থেকে উপজেলায় উঠে আসবে। ধন্যবাদ মোস্তাফিজ আহমেদ। আমি ছোট্ট একটি প্রশ্ন তমিমুল্লাহ খন্দকার কাছে করতে চাই, তারপরে আমি অন্য স্টুডিওতে যাব। যেটি মোস্তাফিজ আহমেদ বললেন যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ না করলেও তৃণমূল পর্যায়ে যারা আছেন তারা অংশগ্রহণ করবেন এবং
স্বতন্ত্রভাবে এতে করে বিএনপি আরও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে সংগঠন হিসেবে? আপনি কি বলেন, সংক্ষেপে বলবেন, আমি এরপরে অন্য স্টুডিওতে যাব। বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থায় কোনো সুষ্ঠু নির্বাচন এই দেশে হওয়ার কোনো সুযোগ নেই। বিগত নির্বাচন 30 তারিখের নির্বাচনে আপনি দেখবেন না, হওয়ার সুযোগ নেই, কিন্তু সুযোগ আপনাদের নেই, আমি তৃণমূলের যে নেতারা আছে বলতেছি সবকিছু সংক্ষেপে বলবেন। সব বলতেছি। 16 জন ক্যান্ডিডেট ভিতরে ছিল, জেলখানায় ছিল। আগে সিস্টেমটা কি ছিল? পলিটিক্যাল গ্রাউন্ড ওয়াজ দ্য বেস্ট গ্রাউন্ড ফর বেল। আপনি নির্বাচনে দাঁড়াইছেন, এই কালীগঞ্জের একটা ঘটনায় একজন উপজেলা চেয়ারম্যান দাঁড়াইছিল, সে একটা মারা গেছে আসামি ছিল, কিন্তু কোর্ট তারা বেল দিছে, এই গ্রাউন্ডে বেল দিছে যে সে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে সে অংশগ্রহণ করতেছে। কতটি ক্যান্ডিডেট মার খেয়েছে আপনি বলেন? এই ক্যান্ডিডেটকে গুলি করা হয়েছে, তার শরীরে গুলি আছে। হাবিবুর রহমান পাবনার, তার পায়ের আঘাত প্রাপ্ত, সে তাকে দেখা গেছে। এনিকে জখম করে ফালায় রাখছে, সেই পত্রিকায় আমরা দেখছি। কয়টা ক্যান্ডিডেট আহত হয়েছে, কয়টা ক্যান্ডিডেট মাইর খেয়েছে, কয়টা লোক জেল খাটছে, কতটি লোক, কয়টা ক্যান্ডিডেট জেলে ছিল এবং কতটি লোক বাগরা ছিল, পলাতক ছিল, সেই স্ট্যাটিস্টিক্স তো আপনি নেন। এখন মানুষকে তো না, বর্জনের সিদ্ধান্ত কি আপনার তৃণমূল থেকে নিয়েছেন? আপনার তৃণমূলের কি সেই অপিনিয়ন কি আছে সেই বিষয়টি আপনি কি বলবেন? অনেকে বলছেন যে স্বতন্ত্র হিসেবে অনেকেই প্রার্থিতা করবেন উপজেলা নির্বাচনে, সেক্ষেত্রে চাপিয়ে দিচ্ছেন। এটা একটা যুক্তিসঙ্গত কথা বলছেন, কারণ অযৌক্তিক কথা বলা যাবে না। এখানে আমাদের দলের দায়িত্ব ছিল নির্বাচন পরে একটা কাউন্সিল ডাকা। কাউন্সিলের মাধ্যমে সবার আলোচনাটা নেওয়া উচিত ছিল। এখন তো ওই দলের মধ্যেও অনেক দলের রাজনীতিরা তো এমনি তো পলিউটেড হয়ে গেছে, শুধু বিএনপিকে দায়ী করলে হবে না, সব জায়গায় পলিউটেড হয়ে গেছে। সেখানে দলের উচিত ছিল একটা কাউন্সিল ডেকে থ্রেড বিয়ার ডিসকাশন করা, এবং দলের যারা দায়িত্ব ছিল তাদেরকেও একটা অফিসিয়াল অবজারভেশন দেওয়া উচিত ছিল কর্মীদের কাছে, যে আমাদের এই কারণে এটা এই অবস্থাটা হয়েছে, অপিনিয়নটা দরকার ছিল। এইটার সাথে আমি একমত। কিন্তু আমাদের কাছে যে বাহ্যিক যে অবস্থানটা সৃষ্টি আমরা যা দেখতেছি, শুধু আমরা না, বিরোধী বাম দল এবং অন্যান্য বুদ্ধিজীবী সমাজ, তারা যে অবজারভেশনটা এখন দিচ্ছেন, এবং বিভিন্ন যুক্তরাষ্ট্রভিত্তিক একটা সংগঠন কি ফ্রিডম কি এটার নাম, তারা সহ যে অবজারভেশন দিচ্ছেন যে এই দেশে যে নির্বাচনটা হয়ে গেল এটাকে নির্বাচন বলে না, এটা সম্পূর্ণ জালিয়াতি একটা নির্বাচন। আমি আসবো আবার আপনার কাছে, আমি আবারও আসবো, আমি অন্য স্টুডিওতে যাব। ওবায়দুল্লাহ বাদল, আপনি কি বলবেন? যেখানে বলা হচ্ছে, তৈমুর আলম খন্দকার বললেন যে একটি বিষয় ছিল যে একটি সম্মেলনের ভিতর দিয়ে ওপিনিয়ন ক্রিয়েট করা দরকার ছিল বা সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল উনি বলতে চেয়েছেন, এবং আর একটি কথা বললেন মুস্তাদিন আহমেদ যে বিএনপি ক্ষতিগ্রস্ত হতে পারে এই নির্বাচনে অংশ না করলে, যেখানে তৃণমূলের ভিতরে অ্যাসপিরেশন আছে নির্বাচনে অংশগ্রহণ করার। আপনি কি বলবেন? আবারও ধন্যবাদ সেলিম ভাই। আসলে বর্তমানে যে পরিস্থিতি, মানে বিএনপি অতীতেও নির্বাচন বর্জন করেছে, আবার নির্বাচনে অংশগ্রহণও করেছে, দুটোর রেজাল্টই কিন্তু আমরা সাধারণ জনগণ দেখেছি। আসলে বিএনপি আবারও নির্বাচন বর্জন করে কি অর্জন করতে চায়, এতে তাদের লাভটা কি হবে, দেশ ও জাতির কি লাভ হবে, সেই বিষয়টি পরিষ্কার করতে হবে বিএনপিকে। এবং সেই সাথে সরকারের সাথে কৌশল, মানে সরকার তো তাদের কৌশল নেবেই। আওয়ামী লীগ ক্ষমতাসীন দল হিসেবে তারা নির্বাচনে জেতার জন্য সব ধরনের কৌশল নেবে। সেই কৌশলের বিপরীতে বিএনপি বা অন্য বিরোধী দলগুলো কি কৌশল অবলম্বন করছে সেটাই দেখার বিষয়, এবং জনগণকে সম্পৃক্ত করে তাদেরকে এর মোকাবেলা করতে হবে। এটি যেমন সত্যি, তেমনি সরকারকেও, যেহেতু গণতন্ত্রের ধারক বাহক বলে তারা দাবি করে, এবং আমরাও জানি যে আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি লড়াই করেছে, সেই দল বর্তমানে প্রায় 15 বছর 10 বছর ধরে ক্ষমতায়, তাদেরও বিবেচনা করতে হবে যে গণতন্ত্রের জন্য একটি শক্তিশালী বিরোধী দল, এবং যারা বিরোধী দলে আছে তাদেরকে পর্যাপ্ত স্পেস দেওয়া, তাদেরকে কথা বলতে দিতে হবে, রাজনৈতিক কর্মসূচি পালন করার সুযোগ দিতে হবে। এখন নির্বাচনে অংশগ্রহণ করলে তারা যদি মামলা হামলা এবং বাড়িতে থাকতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে তারা বর্জন ছাড়া তাদেরই বা কি উপায় আছে? ধন্যবাদ ওবায়দুল্লাহ বাদল। আপনার কোনো প্রশ্ন আছে কিনা আমাদের রাজনীতিবিদদের কাছে? রাজনীতিবিদদের কাছে আমি বিএনপি
নেতা যারা আছেন বা বিরোধী দলীয় নেতা যারা আছেন তাদেরকে বলবো জনগণকে সম্পৃক্ত করে আপনাদের ভাষ্যমতে যদি সরকার স্বৈরাচারী হয় বা তারা যদি গণতন্ত্র মনা না হয়, সেই ক্ষেত্রে জনগণকে সঙ্গে নিয়ে আপনারা এর মোকাবেলা করুন। আর সরকারের যারা আছেন, সরকারপন্থী এমপি মিল্লাত ভাইয়া আছেন এবং আরও যারা আছেন, তাদের কাছে আমাদের থাকবে যে একটি বাংলাদেশকে একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য শাসক দল হিসেবে যেটুকু ভূমিকা রাখা দরকার আমরা আশা করব আওয়ামী লীগ সেটি করবে। ধন্যবাদ। দীপক আচার্য, আসলে আপনার কোনো প্রশ্ন আছে কিনা, মতামত আছে কিনা সেটা সংযুক্ত করতে হ্যাঁ, পারেন। আমি এটা বলতে চাই, আচ্ছা বর্জনে অর্জনটা কি, এটা কেউ স্পষ্ট করছে না। দুই পক্ষই কথা বলছেন, দুই ধরনের কথা। তাহলে এটা আমাদের দেশের জন্য, রাজনীতির জন্য কতটুকু ভালো? অনেকের হয়তো অভিমান থাকবে, অনেকের না পাওয়ার বেদনা থাকবে। তো এই বেদনা থেকে বর্জনের বিষয়টা না করাটাই ভালো। আর দেশ তো এগিয়ে যাচ্ছে, 2021 সালে মধ্যময়ের দেশে উন্নতিতে হতে যাচ্ছে বাংলাদেশ। তো আমরা রাজনীতি যদি ফর দ্য পিপল হয়, ফর দ্য কান্ট্রি হয়, তাহলে আমরা কেন সবাই মিলে একতাবদ্ধ হয়ে দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারবো না? গণতন্ত্রের স্বার্থে, মানুষের স্বার্থে আমরা কেন এগিয়ে যেতে পারবো না, একতাবদ্ধ হতে পারবো না? আমরা শুধু স্বার্থ নিয়েই থাকবো? আমাদের কি ক্ষমতাটি খুবই দরকার? আমি যদি সেটা বলি যে এই যে 30শে ডিসেম্বরে নির্বাচনটা গেল, এখানে ঐক্যফ্রন্ট, বিএনপি এবং জামাতে তারাও তো আসছিল। তো কার সিদ্ধান্তে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল? আর উপজেলা নির্বাচন হতে যাচ্ছে, কার সিদ্ধান্তে এটা বর্জন করতে যাচ্ছে? এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষের কাছে দেখা দিচ্ছে। তো এই বিষয়ে আমি বিএনপির তৈমুরুল খন্দকার সাহেব এখানে আছেন, আপনার কাছে আমি জানতে চাই, যদি একটু বলেন এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। আর রাজনীতি হবে মানুষের জন্য, দেশের জন্য। তো এইটা ভাবনা থাকা উচিত। আমাদের স্বার্থটা না দেখে, ক্ষমতার যাওয়ার স্বার্থটা না দেখে আমরা মানুষকে নিয়ে ভাবি, দেশকে নিয়ে ভাবি। আজকে একজন স্টুডেন্ট বলল যে আমরা তো শঙ্কিত হয়ে আছি, ভবিষ্যতে রাজনীতিতে যাব কি না। আপনারা যারা সিনিয়র আছেন, আপনাদের কাছ থেকে তো আমাদের জুনিয়রদের শিক্ষাটা থাকবে এটাই, আপনাদেরকে সামনে রেখে তারা আরও এগিয়ে যাবে। পিছিয়ে যাওয়ার তো অবস্থা তৈরি করা আপনারা দিতে পারেন না এবং হওয়া উচিত না। ধন্যবাদ। দীপক আচার্য, প্রশ্নটা জবাব দিই। আমাদের দুটো বক্তা আছে, আপনি লিখে রাখেন, এরপরে আমি আসবো আবারও। মাহজুল বাশার, আপনার কি বক্তব্য আছে? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন যদি থেকে থাকে? আমি সরাসরি প্রশ্ন চলে যাচ্ছি। আমি অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাত স্যারের কাছে প্রশ্ন করতে যাচ্ছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি জাতীয় নির্বাচনের পূর্বে তিনি বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে একসাথে সংলাপ করেছেন, তার সেই সহমর্মিতা ছিল বলে তিনি করেছেন। পরবর্তীতে নির্বাচনের পরবর্তী সময়ে নির্বাচনের সময় নির্বাচন কমিশন যখন আমরা দেখেছি যে 3G ব্যবস্থা বন্ধ করে দিলেন, কিন্তু নির্বাচনের দিনে আমরা দেখেছি নির্বাচন খুব সুষ্ঠু হয়েছে এবং পরবর্তীতে মিডিয়া তো সেটা দেখেছি। কিন্তু যখন 3G সার্ভিস চালু হলো, তারপরে কিন্তু সোশ্যাল মিডিয়াতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন মতামত, বিভিন্ন দেখেছি আমরা যে এনডিআই করতে কিংবা জার্মান সংবাদ সংস্থা, জার্মান ভিত্তিক কিছু সংবাদ সংস্থার রিপোর্টও এসেছে যেখানে বলা হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র থেকে সরে দাঁড়িয়েছে। এগুলো আমরা দেখেছি যে বিভিন্নভাবে সরকার দলীয় নেতাকর্মীরা বলার চেষ্টা করছেন এগুলো ভুয়া। যদি তার পূর্বে আমরা 10ম জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে সরকার দলীয় বিভিন্ন নেতাকর্মীর কাছ থেকে শুনেছি আমরা আগে উন্নয়ন চাই, পরে গণতন্ত্র চাই। আমরা কি আসলে সেই দিকে যাচ্ছি কিনা, নাকি আমাদের সেই 71 মুক্তিযুদ্ধের চেতনা সেটি আসলে কি, সেটি সাংঘর্ষিক হচ্ছে কিনা? ধন্যবাদ মাহজুল বাশার। আমার একটি প্রশ্ন ছিল, আমার একটি প্রশ্ন হচ্ছে তৈমুর আলম খন্দকার স্যারের কাছে। সেই প্রশ্নটি হচ্ছে, আসলে আপনারা নির্বাচন বয়কট করে আসলে আপনাদের দলটি আসলে ব্যাংক্রাফট হয়ে যাচ্ছে কিনা? কেননা আমরা দেখছি আপনারা জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন। আপনাদের এই পরপরই বয়কটের কারণে আপনারা কিভাবে আসলে তৃণমূল নেতাকর্মীরা, আমরা অনেক জায়গায় দেখেছি বগুড়াতে, কুমিল্লাতে, তারা কিন্তু ধানের শীষে প্ল্যাকার্ডে আসলে প্রচারণা অলরেডি শুরু করেছিলেন। কিন্তু আপনারা যখন বর্জন করছেন, তাতে কি আপনাদের তৃণমূল নেতাকর্মীরা আপনাদের থেকে সরে দাঁড়াবে কিনা? আপনাদের জনবিচ্ছিন্নতাটি কবে হবে? আপনারা আসলে সভা সমাবেশ কবে করবেন? কাল পরশু বলছেন, কিন্তু কবে হবে সেটা আপনাদের পরবর্তী ধন্যবাদ কার্যক্রম? মাহজুল বাশার, ধন্যবাদ আপনাকে। জান্নাতুল ফেরদাউস, কি আছে আপনার প্রশ্ন যদি থেকে থাকে? ধন্যবাদ।
আমার একটা প্রশ্ন হচ্ছে যে বিএনপি তো পরপর শুধু নির্বাচন বর্জনই করে যাচ্ছে, কিন্তু এই বর্জনে তাদের যে ক্ষতি হচ্ছে তাতে তারা কতটুকু জনসম্পৃক্ততা তৈরি করতে পারবে? কেননা আমরা জানি নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব তৈরি হয়, নেতৃত্ব ছাড়া কোনো দলই টিকে থাকতে পারে না। এতে কি জনবিচ্ছিন্নতা তৈরি হবে না? তৃণমূল নেতারা দল থেকে জনবিচ্ছিন্ন হবে না? যদি তাই হয় তাহলে এটা বর্জনের কোন ধরনের অর্জন? আশা করি এটা একটু সুস্পষ্ট করবেন। এবং সুন্দর ও সুষ্ঠু রাজনীতির মধ্যে এই বর্জন আসলে কি ধরনের অর্জন দিতে পারে আমাদের সাধারণ জনগণকে, এবং আমাদের সাধারণ বাংলাদেশে যারা আমরা জনগণ আছি, ভবিষ্যতে যারা আমরা রাজনীতিতে অন্তর্ভুক্ত হব, তারা আসলে কোন সাহসের উপর নির্ভর করে এই রাজনীতির মধ্যে অগ্রসর হব, যদি এটা আজকে একটু স্পষ্ট হয়। ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটু পর্যায়ক্রমে আসি। আমি জনাব হাবিব মিল্লাত দিয়ে শুরু করে একটু প্রশ্ন করেছেন। হ্যাঁ, ওনারা একটা প্রশ্ন করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী সংলাপ করেছেন 3G স্লো করে দেওয়া হয়েছিল এবং আওয়ামী লীগ নাকি বলেছে উন্নয়ন পরে আগে গণতন্ত্র পরে। এই কথাটি আওয়ামী লীগের পক্ষ থেকে আজকে পর্যন্ত কেউ বলেছে বলে আমার আসলে জানা নেই। আমরা জানি গণতান্ত্রিক পরিবেশে উন্নয়ন গণতন্ত্রের হাত ধরে একসাথে চলে এবং সেটি আমরা চালিয়ে যাচ্ছি, তার মাধ্যমেই যে উন্নয়নের মহাসড়কে আজকে। তো এই জন্য আমি বারবার বলছি যে অনেকে বলেন রাজনীতিতে আসে শঙ্কিত হয়ে যাচ্ছি, তারা না আসার কারণেই তো রাজনীতির এই অবস্থা। সাহস করে এগিয়ে আসতে হবে। রাজনীতি কিন্তু সাহসীদের জন্য, ভীতু মানুষের জন্য রাজনীতি না। আর আমাদের অনেকেই বলা হয় শাসক দল, আসলে বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক পদ্ধতিতে বেড়ে ওঠা একটি দল, তারা জনগণের সেবক দল, তারা কখনোই শাসক দল নয়। আপনারা বলেছেন বিরোধী দলকে স্পেস দিতে হবে। স্পেস দিতে দিতে তারা যদি জনগণের সাথে সম্পৃক্ত না হয় তাহলে স্পেসটা কিভাবে দিবেন? আপনারা বলেছেন যে জেলে আপনাদের ক্যান্ডিডেটকে রাখা হয়েছে, কিন্তু অথচ আপনাদের জনপ্রিয় প্রার্থী ছিলেন এহসানুল হক মিলন, তিনি জেলে থাকা অবস্থায় কিন্তু নমিনেশন আপনারাই দেন নাই, আপনার পার্টিও দেয়নি, আপনার মতো জনপ্রিয় প্রার্থীকেও কিন্তু দেয়নি। সেটা আপনাদের খেয়াল করতে হবে আপনাদের সিলেকশনটা সঠিক ছিল কিনা। আপনারা বলেছেন দলীয় সরকারের অধীনে কোনো দিনও সঠিক নির্বাচন সম্ভব নয়, কিন্তু গণতান্ত্রিক দেশে, প্রত্যেকটি গণতান্ত্রিক সভ্য দেশে কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়। একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন হয় যে দেশে মানুষ নিজেদের উপর আস্থা রাখতে পারে না, বিশ্বাস রাখতে পারে না। শক্তি সামর্থ্য নাই অবশ্য, আমার সাইফুল হক ভাই বলেছেন যতটুকু আছে ততটুকু নিয়ে লড়বো, এটা অবশ্যই ভালো কথা, কিন্তু যত বেশি শক্তি হবে সরকারও একটু চিন্তা ভাবনা করে কাজ করবে যে বিরোধী দল শক্তিশালী। নির্বাচন কমিশন সম্বন্ধে আপনারা বলেছেন যে নির্বাচন কমিশন এই দিয়ে সম্ভব না। আপনারাই তো সার্চ পার্টি করে বিএনপি থেকে তরিকত ফেডারেশন, আওয়ামী লীগ সবাই মিলে তো এটা করেছেন, সুতরাং ঢালাওভাবে তো আসলে এইভাবে কাউকে দোষারোপ করা যাবে না। যখন নির্বাচনে জিতে যাবেন তখন নির্বাচন কমিশন ভালো, যখন নির্বাচন কমিশনে 30শে ডিসেম্বর নির্বাচনে আপনারা প্রত্যেকটি প্রার্থীকে বা প্রার্থিতা বহাল রাখবেন তখন নির্বাচন কমিশন ভালো, আর কেউ যদি প্রার্থিতা বাতিল হয়ে যায় তখন নির্বাচন কমিশন ভালো নয়। আর আমি একটা কথা বুঝতে পারি না, যেটা সাইফুল ভাই বলেছেন, সেটি হচ্ছে বর্জন করে ধারাবাহিকতা কিভাবে অর্জন করা সম্ভব, এইটা আমি বুঝতে পারছি না। আপনারা কি চান উপজেলা নির্বাচন বন্ধ হয়ে যাক? উপজেলা নির্বাচনের আগে আমরা আলোচনা করে নেই আরো 5-7 বছর, তারপর উপজেলা নির্বাচন আসবে। এই ধরনের অগণতান্ত্রিক পন্থায় বাংলাদেশ আওয়ামী লীগ অন্তত বিশ্বাস করে না। শেষ কথাটি আমি শুধু বলবো যে উনি বলেছেন বিএনপি পূর্ণাঙ্গ লিস্ট দিতে পারে নাই। যদি পূর্ণাঙ্গ লিস্ট দিতে না পারেন তাহলে আপনি কোথা থেকে সে পূর্ণাঙ্গ লিস্ট পেলেন যে যার ভিত্তিতে আপনি আসামিদের কথা বলেন, মামলার কথা বলেন, গায়েবী মামলার কথা বলেন? সেই লিস্টে যদি আপনার কাছে থেকে থাকে আপনি আপনার দলের মহাসচিবকে সেই সময় দিয়ে দিতেন, তখন তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করতেন। আরেকটি কথা যেটি হচ্ছে সর্বশেষ কথা, যে আপনারা বলেছেন যে গত বছর 14 সালে 5 জানুয়ারি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন আমরা মানি না, নির্বাচন বৈধ না। এবং কিন্তু আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সংলাপ করতে গেছেন, আপনারা বলছেন দলীয় প্রধানের সাথে যায়নি, কথাটা সত্য, কিন্তু এ কথাও সত্য ওই নির্বাচনের মাধ্যমে কিন্তু তিনি দলীয় প্রধান হয়ে সংসদীয় দলের নেতা হয়ে কিন্তু প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেটাও আপনাদের খেয়াল রাখতে হবে। হাবিব মিল্লাত। তৈমুর আলম খন্দকার, জি, একই আশঙ্কার কথা তারা বলেছেন। দীপক আচার্য তিনি একটা প্রশ্ন আমাকে দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন করছেন, তাকে একটা কথা বলতে চাই যে আপনি এই স্টুডিওতে আসার আগে যদি আপনি জানতেন যে আপনি এখানে গ্রেপ্তার হবেন, আপনি কি আসতেন? আপনি নিশ্চয়ই এখানে আসতেন না। সাইফুল হক সাহেব সাক্ষী আছে, ওনার সাথে টকশো করে গিয়ে আমি রাস্তার মধ্যে গ্রেপ্তার হয়েছি। তারপরে আসি জনগণের কথা বলার জন্য, মানুষের কথা বলার জন্য। এখন একটা কথা কিন্তু আমি আপনাদের সাথে একমত
যে জনসম্পৃক্ততা। হ্যাঁ, এই ব্যাপারে দলের পক্ষ থেকে একটা ব্যাখ্যা থাকা দরকার। যে দলের যারা কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দেন, যারা পলিসি মেকার, আমরা হলাম উপদেষ্টা, আমাদের উপদেশ চাইলে উপদেশ দেওয়ার ক্ষমতা রাখি, বা দলের সাথে একজন কর্মী হিসাবে আমি নিজেকে একজন গণতান্ত্রিক দলের কর্মী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাই। সেই হিসাবে আমি দলের পক্ষে কথা বলি, গণতন্ত্রের পক্ষে কথা বলি, কিন্তু পাশাপাশি এও বলি যে দলের মধ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে এবং দলের অভ্যন্তরে গণতান্ত্রিক পরিবেশ, এবং একটা ব্যাখ্যা থাকতে হবে যে দলের অবস্থা এই হইল কেন। কারণ দল তো একটা রাজনৈতিক দল, তাকে এই ব্যাখ্যাটা দিতে হবে, ব্যাকফুটে আসা চলবে না। এখন প্রশ্ন হলো যে আরেকটা কথা একজন আলোচকের ওই যে বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনা, তো মুক্তিযুদ্ধের চেতনাটা কি ইয়ের সাথে থাকলে, আওয়ামী লীগের সাথে থাকলে মুক্তিযুদ্ধের পক্ষের লোক, আর আওয়ামী লীগের বিরুদ্ধে গেলে সে ওই বিরোধী লোক? যতদিন পর্যন্ত এই মাওলানা যে চট্টগ্রামে কি সাফিনা যে হেফাজত শফি সাহেব যতদিন পর্যন্ত ওই বিএনপির সাথে ছিলেন বা সরকারের বিরুদ্ধে কথা বলতেন, তখন তাকে বলা হইতো তেঁতুল হুজুর। এবং এই শফি সাহেব যখন, মাওলানা সাহেব যখন আবার আওয়ামী লীগের পক্ষে আসা শুরু করলেন, তখন তাকে কিন্তু তার হাতে থেকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ইয়ের মা, যে কওমি জনতা মা হিসেবে উনি বোর্ডের সঙ্গে সম্পৃক্ত আছেন, যে সম্মানে টাইটেলটা নিছেন। এখন মাননীয় প্রধানমন্ত্রীকেও বিবেচনা করতে হবে, জনগণকেও বিবেচনা করতে হবে যে যখন মাওলানা শাহ আমাদের সাথে থাকে তখন উনি সাম্প্রদায়িক, ধন্যবাদ। আর যখন সরকারের সাথে ছোট্ট প্রশ্ন আপনাকে, অর্থাৎ বর্জনের অর্জন কি করছেন আপনারা? সংক্ষেপে, একদম সংক্ষেপে বলুন, আমরা আলোচনা শেষ করতে যাচ্ছি। উই আর ইন দ্য পলিটিক্যাল প্রসেস এন্ড পলিটিক্যাল প্রসিডিউর। আমরা বলতে চাই যে এই সরকার যেদিন সরকারের কিন্তু এটা, আমি আগেও মিল্লাত ভাই অবশ্য আমাকে এটা ডিফার করছেন, এখানে কিন্তু দুইটা চরিত্র, একটা হলো পার্টি চেয়ারম্যান, আর একটা হলো প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ক্যারেক্টারিস্টিক হবে টু প্রটেক্ট দ্য কনস্টিটিউশন। উনি যখন সংবিধানকে প্রোটেকশন দেওয়ার দায়িত্বে, তখন কিন্তু আমার অধিকারটা, আমি ওনার বিরুদ্ধে বলি, ওনার সমালোচনা করি, আমার অধিকারটা বা বিরোধী দলের অধিকারটা বা যে কোনো বিরোধী রাজনৈতিক দলের অধিকারটা বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু তার। এই ব্যর্থতার দায় কিন্তু ইতিহাসের পাতা তাকে বহন করতে হবে। অতএব তিনি উন্নয়নের জন্য, এই যে আপনারা যে অংশগ্রহণ করছেন না, এই দায় কি জনগণের কাছে আপনাদের দায়বদ্ধতা থাকবে কিনা? অবশ্যই এখানে জনগণের মতামতটাকে আমাদের প্রাধান্য দিতে হবে, তৃণমূলকে আমাদের প্রাধান্য দিতে হবে। সাইফুল হক। জি, যে অনেকগুলো প্রশ্ন। একটা মিল্লাত ভাই একটা বললেন যে আমরা কি চাচ্ছি যে তাহলে উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত হয়ে যাক? আমরা নিশ্চয়ই চাই না যে স্থানীয় সরকার পরিষদের তার যে নিয়মিত তার যে নির্বাচন, আমরা নিশ্চয়ই চাই যে নির্দিষ্ট সময় নির্বাচন হবে, মানুষ অংশগ্রহণ করবে। কিন্তু আমরা বলছি এখনকার নির্দিষ্ট পরিস্থিতিতে, যেখানে কার্যত বিরোধী দলগুলোর ডেমোক্রেটিক স্পেসে যে কথাটা আমার আলোচকরা যেটা বললেন, বিরোধী দলগুলোর জন্য সরকারি দল তারা যে গণতান্ত্রিক অধিকার সুযোগটা ব্যবহার করছেন, কার্যত বিরোধী অধিকাংশ রাজনৈতিক দলের জন্য সে অবাধ নিরপেক্ষ গণতান্ত্রিক সভা সমাবেশ, মিটিং, মিছিল, এমনকি প্রচারণা। ধরুন আমাদের প্রার্থীরা, আমাদের পার্টি এবং বাম জোটের প্রার্থীরা, তিনি তমির ভাই তার বিএনপির কথা বললেন, আমাদের অসংখ্য প্রার্থীরা, আপনি নিশ্চয়ই জানেন, গত 11 জানুয়ারি আমরা একটা গণশুনানির আমরা আয়োজন করেছি। আমাদের প্রার্থীরা, যারা প্রার্থী, তাদেরকে পর্যন্ত ভোট দিতে দেওয়া হয়নি অনেক জায়গাতে। 2 নম্বর হচ্ছে আমাদের প্রার্থীরা, অনেকেই আমাদের প্রার্থীরা শারীরিকভাবে পর্যন্ত লাঞ্ছিত হয়েছেন, মানে অনেক প্রার্থীরা, এবং প্রকাশ্যে জালিয়াতিটা ধরার পরে তাদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে, অসংখ্য ঘটনা আমরা গণমাধ্যমের সামনে, দেশবাসীর সামনে গত 11 জানুয়ারি সে বিষয়গুলো আমরা উত্থাপন করেছি। সরকারের দিক থেকে আমরা ন্যূনতম এই বিষয়গুলোকে বিবেচনার মধ্যে নিয়ে, যেখানে সরকারি দলের শরিকরাই বলছেন যে একটা আমলাতান্ত্রিক একটা তৎপরতা হয়েছে, এবং আমরা বলছি এটা প্রশাসনিক এক ধরনের, বলতে পারেন এক ধরনের অভ্যুত্থানের মতন পুরো ব্যাপারটাকে যেভাবে ফলাফলটাকে ঘোষণা করা হয়েছে, নির্বাচন কমিশন সামান্যতম বিবেচনার মধ্যে নেয়নি। সরকারেরই যে কোটি কোটি মানুষ যে ভোটাধিকারটা প্রয়োগ করতে পারলো না, ঠিক আছে, আপনারা জয়লাভ করলেন, তারপরেও কোটি কোটি মানুষের যে উদ্বেগ, যে মানুষটা ভোটাধিকার বঞ্চিত হলো, বিবেচনার মধ্যে নেওয়া, আলাপ আলোচনা করা, ইয়েস, যে আমরা একটা দায়িত্ব নিচ্ছি,
আমরা এগুলোকে বিশ্বাসযোগ্য একটা আমরা তদন্তে জায়গাটা যাচ্ছি। না, আপনি তো যারা বললেন এর সঙ্গে যে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে আমরা একটা প্রশাসনিক বা আইনগত ব্যবস্থার দিকে যাচ্ছি। 1.5 মাস পার হয়ে যাওয়ার পরে এ পর্যন্ত কি সরকার বলি অথবা কি নির্বাচন কমিশন বলি, সরকারি জোট থেকে যেখানে এই অভিযোগটা উত্থাপিত হচ্ছে, অথচ আজ পর্যন্ত কিন্তু সেটাকে তারা সমর্থন করেনি, বিরোধিতা তারা কিন্তু করেননি। তার মানে প্রকারান্তর অভিযোগগুলো কিন্তু একভাবে মেনে নেওয়া হয়েছে। সরকারি দলের মানে শরিকরা যখন এটা উত্থাপন করেন, এরকম একটা ক্যানভাসে যখন উপজেলা যখন হতে যাচ্ছে, কোনো মানুষকে বিশ্বাস করে যে মানুষ এবার উপজেলাতে সে তার ভোট কেন্দ্রে সে পারবে যাওয়ার জন্য, আমরা এরকম একটা প্রেক্ষিতে বলেছি যে মানুষের যে দগদগে ঘা, এখনো মানুষের যে উদ্বেগ আতঙ্কের জায়গাটা, মানুষ এখনো যে দৌড়ের মধ্যে আছে, সেই জায়গাটা আপনি রাজনৈতিকভাবে পরিবেশটা তৈরি করেন, আস্থাটা তৈরি করেন। আমাদের দেশের মানুষ ইলেকশনের উৎসব মনে করে, উৎসবের পরিবেশটা তৈরি করেন। আপনি যে উৎসবের অংশীদার হচ্ছেন, বিরোধী দলগুলোকেও সে উৎসবের অংশীদার করবার জন্য অবাধ নিরপেক্ষ পরিবেশ তৈরি করেন, তাহলে নিশ্চয়ই আমরা একটা উৎসবমুখর পরিবেশে মানুষ তার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারবে। এবং আমরা দেখতে চাই এই ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি আমি যে মৌলিক প্রশ্ন উত্থাপন করেছি, ক্ষমতার বিকেন্দ্রীকরণে যে প্রশ্নগুলো যেগুলো আলোচনার মধ্যে নাই, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকেও আলোচনা হওয়া দরকার, যাতে সত্যি স্থানীয় সরকারটা মানুষের দোরগোড়ায় মানে প্রয়োজনীয় সেবা যেখানে আপনারা অংশগ্রহণ করছেন না সেখানে আপনারা কি এই প্রক্রিয়াগুলোকে কিভাবে অতিক্রম আমরা বলেছি করবেন? সেই আমরা সরকারকে প্রথম বলছি আপনি এই পরিবেশটা আগে আপনি নিশ্চিত করুন, না হলে আমি বলেছি এটা একটা জাতীয় অর্থের একটা অপচয়, সময়ের অপচয়, শ্রমের অপচয় এবং অর্থের একটা অপচয়। এবং এই ধরনের স্থানীয় সরকার দিয়ে যে সরকারের কোনো জবাব দিতে থাকবে না, যে সরকারের কার্যত জনগণের কাছে তার যে কোনো অ্যাকাউন্টেবিলিটি সেটা কোনো প্রশ্নটাই নাই, এই জায়গাটা উন্নয়ন করা ছাড়া আমরা হয়তো এটা চর্চা করতে পারবো, কিন্তু স্থানীয় সরকার আপনি যে সরকারকে দেখতে চান যেটা গণতান্ত্রিক সরকার হবে, এটা স্থানীয় সরকার হবে, সেটাকে দেখা যাবে। ধন্যবাদ। ধন্যবাদ তাহলে ভবিষ্যতে হয়তো আমরা এক পা হয়তো আমরা এগোতে পারবো। আমরা গণতান্ত্রিক বাম মোর্চার দিক থেকে আমরা একদিকে যেমন বিরোধিতা করছি, জনসম্পৃক্ত কর্মসূচি গ্রহণের চেষ্টা করছি, আবার স্থানীয় সরকার সম্পর্কে আমাদের সাথে চট্টগ্রামের মসরুদ্দিন আহমেদ কি সংযুক্ত কি আছেন এখনো? জি, আপনার শেষ বক্তব্য দিন। আমি আবার বলছি, বিএনপি এই নির্বাচনে বিশেষ করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে আরেকবার দেখতে পারত এই নির্বাচনটি কিভাবে হয়, তখন জনগণের কাছে বলার তাদের সুযোগ থাকত। এই নির্বাচনে অংশগ্রহণ না করে তারা আরেকটি বড় ধরনের ভুল করছে। এই জন্য জাতির কাছে বিশেষ করে তাদের তৃণমূল নেতাকর্মীদের কাছে তাদেরকে একদিন জবাবদিহিতা করতে হবে, যেটা আরও স্পষ্ট করেছেন তৈমুর আলম খন্দকার সাহেব। তিনি নিজে বলেছেন এটা তৃণমূলের মতামত না নিয়েই সিদ্ধান্তটা হয়েছে নির্বাচন বর্জনের। এজন্য এই নির্বাচন বর্জন করে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জাতিকে গণতান্ত্রিক ধারায় যে চলার জন্য যে তাদের যে জাতীয় দায়িত্ব সেইটা পালন থেকেও তারা বিরত থাকছে। আমি এখনো সময় আছে, আশা করব যে আমাদের এই কষ্টার্জিত গণতন্ত্রকে রক্ষার জন্য সকলে এগিয়ে আসবে, বিশেষ করে তারা কার্যকর বিরোধী দল হিসেবে সমস্ত নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে, যেহেতু বিএনপি কোনো বৈপ্লবিক দল নয়। ধন্যবাদ আপনাকে। অংশগ্রহণ করা উচিত। আমি আর সময় পাচ্ছি না, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত থাকবার জন্য। তৈমুর আলম খন্দকার, আপনি 30 সেকেন্ডে বলুন, আপনাকে আমি সময় দিচ্ছি 30 সেকেন্ডে। যদি বলতে হয় তবে আমাকে বলতে হবে যে আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনায় প্রকৃতপক্ষে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনাকে শুধু সাইনবোর্ড হিসাবে ব্যবহার না করে, জনগণের একটা ভেগ সমর্থন পাওয়ার জন্য যদি শুধু ব্যবহার না করে প্রকৃতপক্ষে যদি মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করি, তবে এটা রাষ্ট্রের দায়িত্ব গণতান্ত্রিক পরিবেশকে প্রতিষ্ঠা। ধন্যবাদ আপনাকে। হাবিবুল্লাহ, ডক্টর মুন্না, আপনি বলুন। ধন্যবাদ। উনি কিন্তু সাইফুল ভাই কিন্তু খুব ভালো বলেছেন যে 11ই জানুয়ারি তারা দেখানোর চেষ্টা করেছেন নির্বাচনে কি হয়েছে, এবং আজকে টক শোতে এসে বলছেন। তার অর্থ হচ্ছে যে আপনারা যে কোনো গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশে কথা বলতে পারেন, যতই টক শোতে বলেন আমরা কথা বলতে পাই না, আমরা গণতান্ত্রিক পদ্ধতি পাই না, জনগণ কিন্তু সেটা বিশ্বাস করে না। সুতরাং আমরা মনে করি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। শুধুমাত্র বিরোধিতার স্বার্থে বিরোধিতা না করে জনগণের মনের ভাষা বুঝে জনগণের সাথে থেকে রাজনীতি করলেই একমাত্র দেশের উন্নয়ন করা সম্ভব, দলের উন্নয়ন করা সম্ভব। তাছাড়া কখনোই দলকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। ধন্যবাদ। আপনি 20 সেকেন্ডে বলুন, আমরা একদম সময় প্রান্তে চলে এসেছি। আপনি জানেন যে আমি একটা ঘটনা উল্লেখ করছি। 1970 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের যে বিশাল বিজয়, এই বিজয়টা পাকিস্তানিরা অস্বীকার করেছিল বলে মুক্তিযুদ্ধটা ত্বরান্বিত হয়েছিল। 30 লক্ষ মানুষকে জীবন দিয়ে একটা দেশ স্বাধীন করে আমাদের গণতন্ত্রের অধিকারটা অর্জন করতে হয়েছিল। আজকে কি আওয়ামী লীগ কি আরেকটা
আমাদেরকে শুধুমাত্র ভোটের অধিকারের জন্য কি আরেকটাকে মুক্তিযুদ্ধের মতন কি আমাদেরকে সংগ্রামে কি ঝাঁপিয়ে পড়তে হবে? আমি সেজন্য বলতে চাই যে আমরা যেন ইতিহাস থেকে শিক্ষা নিই, এবং যেটা বলে সরকারি দল তারা যে অধিকারটা ভোগ করছেন, সকল বিরোধী দল জনগণের জন্য একই ধরনের গণতান্ত্রিক অধিকার ধন্যবাদ আজকে নিশ্চিত করা দরকার। ধন্যবাদ তাহলে আপনাদের বাংলাদেশে সবাইকে এগোতে পারবে। আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী মঙ্গলবার আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।